আমরা কভার করতে পারবো। তো আমাদের মিড টার্ম পর্যন্ত সিলেবাস হচ্ছে এই পর্যন্ত, সিডিএমএ পর্যন্ত, ঠিক আছে? আর ফাইনালে আমাদের থাকবে হচ্ছে জিএসএম মডিউল, সিডিএমএ আর হচ্ছে জিপিআরএস। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস আছে আমাদের, যা সেটাই হচ্ছে এই যে 7টা টপিকস আছে, 7টা টপিকস আমরা কভার করব এবং 8টা স্লাইডে, ঠিক আছে? 8টা স্লাইড আমাদের কম্বাইন করা। ওকে, তো আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের টপিকস হচ্ছে, দেখো মোবাইল কম্পিউটিং কি। আমার কথা শোনা না গেলে কিন্তু একটু ইন্টারাপ্ট করবা, আর যদি কোনো কোশ্চেন থাকে একটু বলবা, ঠিক আছে? আমি কিন্তু স্ক্রিন শেয়ার দিয়ে বসে আছি, এই জন্য আমি কিন্তু তোমাদের কোনো ওই যে মেসেজ বন্ধ করে দেখতে পারবো না। অতএব তোমরা একটু কথা বলবা। তো আজকে দেখো আমরা পড়বো মোবাইল কম্পিউটিং। এখন মোবাইল কম্পিউটিং কিন্তু আসলে দুইটা শব্দ, দেখো একটা হচ্ছে মোবাইল আর একটা হচ্ছে কম্পিউটিং। তো মোবাইল বলতে আমাদের একটু কনসেপ্ট একটু আলাদা আছে। আমরা মোবাইল বলতে ম্যাক্সিমাম মানুষই হয়তো মনে করি যে হাতের স্মার্টফোনটাই মেবি মোবাইল। অনেকে গ্রামের লোকজনও কিন্তু মনে করে যে মোবাইল বলতে আসলে এই যে আমরা ফোনে কথা বলি, ফোনটাকে আমরা মোবাইল বানাই ফেলছি আর কি। তো মোবাইল বলতে আসলে এরকম কিছু না। আমরা একটু সংজ্ঞা দিলে ক্লিয়ার হবে জিনিসটা। আর কম্পিউটিং আমরা মোটামুটি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট সবাই জানি যে যে আসলে কম্পিউট করে তাকে আমরা কম্পিউটার বলি, আর কম্পিউটারের যে কাজটা সেটাকে আমরা বলতেছি কম্পিউটিং, তাই না? তো কম্পিউটিংটা কি, দেখো যে অপারেশন অফ কম্পিউটার্স, যে কম্পিউটারের যে কাজটা সেটাকে আমরা বলতেছি কম্পিউটিং, অ্যাকর্ডিং টু অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, ঠিক আছে? এটা আমরা মোটামুটি সবাই জানি কম বেশি। কিন্তু মোবাইল সম্পর্কে আমাদের ধারণা অনেকের আছে, অনেকের নাই। তো আমরা একটু ডিটেলসে ধারণাটা দেওয়ার চেষ্টা করব। তো মোবাইল আসলে কি জিনিস বলা হচ্ছে, দেখো যে দ্যাট সামওয়ান অর সামথিং। দেখো এখানে ব্যক্তি বা বস্তু দুইটাই বোঝাচ্ছে, তাই না? সামওয়ান অর সামথিং, মানে তুমি যদি নিজে মুভ করো অ্যাজ এ সামওয়ান, আর ধরো সামথিং, মনে করো তুমি হাতে একটা ক্যালকুলেটর নিয়ে তুমি হাঁটতেছো, তাহলে সামথিং। তাহলে এটা হচ্ছে ক্যান মুভ, যদি মুভ করতে পারে, অথবা বি মুভড, দুইটাই জিনিস কিন্তু দেখো যে সে নিজে মুভ করতে পারবে অথবা তাকে মুভ করাইতে তুমি পারবা, দুইটা টার্ম। তাহলে কোনো ব্যক্তি বা বস্তুকে তুমি মুভ করাবা অথবা সে নিজে থেকে মুভ হবে, এই দুইটা বিষয়। তো ইজিলি, কিন্তু মুভ ইজিলি একটা টার্ম আছে, অ্যান্ড কুইকলি, ইজিলি অ্যান্ড কুইকলি, এই দুইটা টার্ম কিন্তু স্যাটিসফাই করতে হবে। এখন তুমি যদি বলো যে স্যার আমি একটা ট্রাকও তো মুভ করতে পারি ঠেলা দিয়ে, তাই না, 20 জন মানুষ নিয়ে, না ওইটা কিন্তু ইজিলি বা কুইকলি মুভ করানো যায় না। তো এখানে টার্ম হচ্ছে ইজিলি বা কুইকলি, এটা একটু খেয়াল রাখতে হবে। ফ্রম প্লেস টু প্লেস, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। যদি আমরা এই ফিচারটা কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে থাকে, তাহলে তারকে আমরা বলবো যে তার ভিতরে মোবিলিটি আছে, ঠিক আছে? তার ভিতরে মোবিলিটি আছে, বা এই মোবাইল এই ফিচারটা তার ভিতরে আছে। তাহলে এখন তোমরা একটু বলো তো, অ্যাজ এ হিউম্যান আমরাও কিন্তু একটা মোবাইল পার্ট হয়ে যায়, মানে মোবিলিটি পার্ট হয়ে যায়, যে আমরা সহজে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে কিন্তু আমরা হেঁটে চলে যাচ্ছি, তাই না, দৌড়ায় চলে যাচ্ছি। তাহলে সামওয়ান, আমরা সামওয়ান, তাই না? আবার সামথিং, দেখো তোমার ধরো তোমার ব্যাগ, বই বা ব্যাগ, ঠিক আছে, সেটা তুমি সহজে আরেকজন আবার এখন নক করা শুরু করছে। আচ্ছা ঠিক আছে, পরে আমি রিপ্লাই দিচ্ছি। ওই আরেক গ্রুপ অফ স্টুডেন্ট আর কি, ওদের একটু ক্লাস নিব তো অনলাইনে, এই জন্য আর কি আমি একটু সাইলেন্ট করে রাখি। ওকে, তো দেখো এখন তাহলে আমরা কি বুঝালাম, যে মোবিলিটিটা আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা খুব ইজিলি কি করতে পারবো, মুভ করতে পারবো, এটা আসলে ফ্যাক্ট। সেটা ব্যক্তি হোক বস্তু হোক। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা বলতেছি মোবিলিটি। আর এই মোবিলিটি ফিচার যার ভিতরে থাকবে সেটাকে আমরা বলবো মোবাইল। এখন সেটা ডিভাইস হইতে পারে, ব্যক্তি হইতে পারে, অন্য কোনো বস্তু হইতে পারে আর কি। তাহলে মোবাইল কম্পিউটিং যদি আমরা এখন কম মানে ইয়েটা কম্বাইন করি, মোবাইল এবং কম্পিউটিং দুটো শব্দকে যদি কম্বাইন করি, তাহলে আমরা বুঝতে পারছি যে মোবিলিটি থাকতে হবে, সাথে সাথে তার কম্পিউটিং পাওয়ারটা থাকতে হবে, মানে কম্পিটিশনের কাজটা করতে পারবে, তাই না? সবাই কি ক্লিয়ার? তার মানে একটা ডিভাইস বলি বা একটা ব্যক্তি বলি বা বস্তু বলি, যাই বলি না কেন, সেটা কি করবে, কম্পিউটিং এর কাজ করবে, সাথে তার মোবিলিটিটা থাকবে। তাহলে সেটাকে আমরা বলবো মোবাইল কম্পিউটিং। ক্লিয়ার? জি স্যার। সবাইকে এইটুকু বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। ইজি টার্ম আর কি, খুব কঠিন কিছু না। তাহলে এখন দেখো যে ইউজার্স উইথ পোর্টেবল কম্পিউটার্স, তাহলে দেখো পোর্টেবল মিন্স কি? পোর্টেবল মানে আমরা বুঝি যে আসলে মোবিলিটি, তাই না, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা খুব সহজে ওটাকে নিয়ে যাইতে পারতেছি, বহন করতে পারতেছি, এক্সেস করতে পারছি। আর কম্পিউটার্স মানে তো সে কম্পিউটিং করতেছে, তাহলে পোর্টেবল কম্পিউটার্স মানেই মোবাইল কম্পিউটিং এর ফিচারটা কিন্তু তার ভিতরে চলে আসছে। এখন এখানে আরেকটু জিনিস বলা হয়েছে, দেখো যে স্টিল হ্যাভ নেটওয়ার্ক কানেকশন হোয়াইল দে মুভ। হোয়াইল দে মুভ এটা ঠিক আছে, এটাও আমরা অলরেডি জেনে আসছি। কিন্তু স্টিল হ্যাভ নেটওয়ার্ক কানেকশন, এটা একটা ব্যাপার,
যে নেটওয়ার্ক কানেকশনের ব্যাপারটা তো আমাদের ছিল না। এখন নেটওয়ার্ক কানেকশনটা কেন দরকার দেখো। ধরো তুমি কম্পিউটিং এর কাজ করছো, এখন কম্পিউটিংটা আজকাল ওয়ার্ল্ডে এমন ভাবে ইন্টার রিলেটেড হয়ে গেছে যে তুমি নেটওয়ার্কিং ছাড়া, নেটওয়ার্কিং মানে কিন্তু আর ইন্টারনেট মনে করো না। ইন্টারনেট মনে করো নেটওয়ার্কের একটা আউটপুট বা আউটকাম বা একটা অ্যাপ্লিকেশন ধরা যায়। নেটওয়ার্ক মিন্স হচ্ছে এনি কাইন্ড অফ নেটওয়ার্কের মাধ্যমে তুমি কি করতে পারো, ডেটা ট্রান্সফার বা কম্পিউটিং এর যে কাজ বা ডেটা হোয়াট এভার তুমি জাস্ট ট্রান্সফার করবা, আদান প্রদান করবা, মানে তুমি সেন্ড করতে পারো, রিসিভ করতে পারো, সেটা নিয়ে ম্যানিপুলেট করতে পারো, প্রসেস করতে পারো, করার পরে আবার তুমি অন্য কাউকে পাঠাইতে পারো, তাই না? তাহলে এইটার জন্য অবশ্যই আমাদের কি দরকার, একটা নেটওয়ার্ক দরকার। এখন নেটওয়ার্ক সেটা হইতে পারে আমার ওয়্যারলেস, হইতে পারে আমার ওয়্যার্ড, তাই না? এর বাইরে তো আমার কোনো কানেকশন নাই, ওয়্যারলেস অথবা ওয়্যার্ড। এখন কেমন হইতে পারে, ধরো তুমি নর্দানের ওই যে 205 আর 206 নাম্বার রুম, এই দুইটা রুমের ভিতরে তুমি কেবল কানেকশন দিয়ে তোমরা কি করতেছো, কম্পিউটারে দেওয়া হচ্ছে ডেটা আদান প্রদান করতেছো বা একটা কম্পিটিশনের কাজ করতেছো। তাহলে এটাও কিন্তু একটা নেটওয়ার্ক, তাই না? এটা আমরা জানি, আমরা কিন্তু নেটওয়ার্কিং কোর্স পড়ে আসছি। তাহলে অবশ্যই এটা নেটওয়ার্ক, এটা হয়তো লোকাল এরিয়া নেটওয়ার্ক আমি বলতে পারি খুব ইজিলি। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, শুধু নেটওয়ার্ক থাকলে কিন্তু হবে না। যেহেতু আমি মোবাইল কম্পিউটিং এর পার্ট বলতেছি, তাহলে অবশ্যই সেটা পোর্টেবল বা মুভেবল হইতে হবে। ক্লিয়ার? তাই এখানে বলা হচ্ছে দেখো যে তাদের নেটওয়ার্ক কানেকশন থাকবে হোয়াইল দে মুভ। ক্লিয়ার? তাহলে আমি যদি একটা ডিভাইসকে ইন্টারনেটে বা সরি ইন্টারনেট না বলে আমি নেটওয়ার্কে কানেক্ট করি, এবং সেই নেটওয়ার্কটা অবশ্যই হইতে হবে পোর্টেবল, অবশ্যই হইতে হবে পোর্টেবল, তা না হলে কিন্তু মোবাইল কম্পিউটিং এর প্রপার্টিজ তার ভিতরে থাকবে না। তাহলে এখন তুমি একটু চিন্তা করো, তোমার ওই যে অ্যানালগ ফোনটাও কিন্তু আসলে কি হচ্ছে, মোবাইল কম্পিউটিং এর একটা পার্ট হচ্ছে। কারণ তুমি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছ, তোমার কম মানে মোবিলিটি এনশিওর করছো, তুমি ওইখানে হয়তো কোনো কিছু যোগ বিয়োগ করতেছো বা কাউকে কল দিচ্ছ বা কোনো কিছু করতেছো হট এভার, সেখানে তুমি কম্পিউটিং এর কাজ করতেছো, এটাও ঠিক আছে। হোয়াইল অন দ্য মুভ, এটাও ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখন যদি তুমি কম্পিউটিংটাকে পরিপূর্ণ করতে চাও, দেখা যাচ্ছে একজনকে কল করতে যাচ্ছ, একজনকে মেসেজ করতে যাচ্ছ, তখন কিন্তু তোমার এই নেটওয়ার্ক ছাড়া করা সম্ভব হবে না। এখন তুমি যদি বলো যে না আমি স্যার ওয়্যার্ড কানেকশন নিয়ে এখন সারা খুলনা শহরে আমি ঘুরবো, তাহলে কি সম্ভব? সম্ভব না। মানে টেলিফোনের কথা চিন্তা করো, বাসার টেলিফোন তো কানেক্টেড, সে তো আর ওয়্যারলেস না। এখন ওই টেলিফোন নিয়ে যদি তুমি বলো যে স্যার আমি রিক্সায় উঠে এখন টেলিফোনে কথা বলতে বলতে যাবো, হবে না। কারণ তোমার ওটা মুভেবল না, মানে পোর্টেবল না, কারণ ওইটা তোমার নেটওয়ার্কটা আসলে কি, তোমার ওয়্যার্ড নেটওয়ার্ক। তাহলে আমাদের মোবাইল কম্পিউটিং এর যে পার্টটা আমরা দেখলাম যে আমাদের আসলে ওয়্যারলেস নেটওয়ার্ক এটা এনশিওর করা একটা জরুরি, তা না হলে আসলে মোবাইল কম্পিউটিংটাকে আমরা 100% ফুলফিল করতে পারবো না, মানে এই দুইটা ফিচার আমরা ফুলফিল করতে পারবো না। তাহলে আমি যে আলোচনাটা করলাম সবার কি ক্লিয়ার তাই বলো? তাহলে আমাদের কিন্তু নেটওয়ার্ক পোর্টেবিলিটিটা অবশ্যই দরকার। এবং দেখো মোবাইল কম্পিউটিং এর এই যে এটা কিন্তু একদম কোর ডোমেইন, এই ডোমেইনের আজকাল মানে আজকে যদি তুমি এখানে থেকে চিন্তা করো, তোমার স্মার্টফোন কিন্তু মোবাইল কম্পিউটিং এর একটা সাবডোমেইন অ্যাপ্লিকেশন। মোবাইল কম্পিউটিং একটা বড় একটা ডোমেইন। এই মোবাইল কম্পিউটিং এর কনসেপ্ট থেকেই কিন্তু তোমার আজকের স্মার্টফোনের কিন্তু তোমার একটা সূচনা হয়েছে বলা যায়। কারণ এটা তোমরা পড়লেই বুঝতে পারবা যে আমাদের এই পোর্টেবিলিটি নেটওয়ার্কের জন্যই কিন্তু আজকে আমাদের নেটওয়ার্ক আমরা এই যে ধরো ইন্টারনেট বলো, তোমার ওয়াইফাই বলো, হোয়াট এভার, এই সমস্ত কিছু কিন্তু এখান থেকেই তোমার আসছে মোবাইল কম্পিউটিং এর কনসেপ্ট থেকে। আর এর আগে আরো কনসেপ্ট আছে, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন আরো কনসেপ্ট আছে, ওটা ধরো আরেকটা বড় ডোমেইন, তার হয়তো সাবডোমেইন এটা হতে পারে। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে মোবাইল কম্পিউটিং কিন্তু অনেক বড় একটা ডোমেইন, এখানে অনেক ছোট ছোট পার্ট বা অন্যান্য সাবডোমেইন আছে, যেখানে রিসার্চ করার মতো এখন অনেক ওপেন এরিয়া, মানে তোমার ওপেন আছে সোজা কথায়, যেখানে তোমরা ইচ্ছা করলেই কিছু টার্ম তোমরা খুঁজে বের করতে পারো এবং হায়ার স্টাডির জন্য সেই তোমার হচ্ছে ফিল্ডগুলো চুজ করতে পারো। যেমন আমি যদি বলি নেটওয়ার্ক, 6G নেটওয়ার্ক নিয়ে কাজ হচ্ছে, এ সারা জীবনই তোমার ওপেন, তাই না? তারপর তোমার সিকিউরিটি ইস্যু আছে নেটওয়ার্কিং এর, এটা সারা জীবনই ওপেন, এখানে তোমার কখনোই রিসার্চ থেমে থাকবে না হোয়াট এভার। তো আসলে আমরা এখানে পড়লে আমি বলছি যে সামনে গেলে তোমরা একটু আইডিয়া করতে পারবা যে আমাদের এখানে কি কি নিউ ফিল্ড আছে, কি কি আমাদের রিসার্চ ফিল্ড আছে, এগুলো আমরা জানতে পারবো। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে তোমরা এই মোবাইল কম্পিউটিং এর এই দুইটা লাইন কি সবাই বুঝতে পারছো কিনা, কোনো কোশ্চেন থাকলে করো। জি স্যার, বুঝতে পারছি। একটু না বুঝলে বলো কিন্তু সমস্যা নাই, ঠিক আছে? ওকে। তাহলে এখন আমরা যদি একটু এটাকে আর একটু ডিফাইন করতে চাই, মানে ডেফিনেশনটা তোমার হচ্ছে তোমাদেরকে দিতে চাই, তাহলে কিভাবে দেওয়া যায়? দেখো অনেকগুলো ডেফিনেশন, কিন্তু তোমরা নিজের একটা ডেফিনেশন দিয়ে দিতে পারো যে স্যার এই হইলে এই হবে, তাই না? কারণ তোমরা বুঝতেই পারছো যে আমার একটা ডিভাইস থাকবে, একটা কম্পিউটিং ডিভাইস থাকবে, সেটা পোর্টেবিলিটি থাকবে এবং সে কম্পিউটেশনে কাজ করবে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো মোবাইল কম্পিউটিং।
তো দেখো এখন আমরা যদি ডেফিনেশন প্লেস করি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মোবাইল কম্পিউটিং ইজ ইউজিং এ কম্পিউটার। মোবাইল কম্পিউটিং কি করবে, একটা কম্পিউটার ইউজ করবে অফ ওয়ান কাইন্ড অর অ্যানাদার, তার মানে এক এক প্রকারের কম্পিউটিং হইতে পারে, মাল্টিপল টাইপের হইতে পারে। যেমন আমি যদি তোমার বলি আমাদের স্মার্টফোনে কিন্তু অনেক প্রকার কম্পিউটিং হয়, এর সেন্সর আছে তাই না, এর লোকেশন তোমার জিপিএস রয়েছে, তারপরে মানে অন্যান্য বিভিন্ন সেন্সর আছে, ধরো টেম্পারেচার সেন্সর আছে, তারপর তোমার ধরো ব্লকেজ কোনো সেন্সর থাকে, যখন তুমি ফোন কানে নিচ্ছ তোমার স্ক্রিন অফ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু অনেক সেন্সরের ভিতরে আছে। তাহলে এখন এখানে কিন্তু অনেক প্রকারের কম্পিউটিং হচ্ছে, সেটা ওয়ান কাইন্ড হোক আর মাল্টিপল টাইপের হোক, তাই না? তাহলে এখন আমাদের কম্পিউটিং এর কাজ হবে হোয়াইল অন দ্য মুভ। তাহলে যখন তুমি মুভমেন্টের উপরে থাকবা তখন কিন্তু তোমার এই কম্পিউটিংটা হইতে থাকবে, সেটা এক প্রকারের হোক বা মাল্টি কম্পিউটিং তোমার হোক। তাহলে এটা একটা সংজ্ঞা আমরা দিতে পারি। আরেকটা ডেফিনিশন কি বলছে, যে মোবাইল কম্পিউটিং ইজ হোয়েন এন ওয়ার্ক প্রসেস, তাই না, মানে একটা প্রসেস যখন তোমার চলবে, রানিং থাকবে, ইজ মুভড, এটাকে মুভ করানো হবে ফ্রম এ নর্মাল ফিক্সড পজিশন টু এ মোর ডাইনামিক পজিশন। তার মানে তোমার একটা জায়গা থেকে তুমি আরেকটা জায়গায় যখন এটাকে মানে নিয়ে যাবা, স্থানান্তর করবা, যেমন আমি যদি বলি যে তুমি ফোনে কথা বলতে বলতে, মোবাইলে কথা বলতে বলতে তুমি মোটরসাইকেল করে চলে যাচ্ছ, তাহলে তুমি একটা জায়গায় ছিলে, এখন কুইক তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি চলে যাচ্ছ খুব দ্রুত, কিন্তু তুমি হয়তো কথা বলতেছো, তোমার কম্পিউটিং এর কোনো প্রবলেম হচ্ছে না। তাই এখানে বলা হচ্ছে যে একটা কম্পিউটিং তোমার চলতে থাকবে, একটা প্রসেস চলতে থাকবে, কিন্তু তুমি মুভ করবে একটা জায়গা থেকে আরেকটা জায়গা থেকে খুব দ্রুত, ঠিক আছে, ডাইনামিক পজিশন। তাহলে সেটাকে আমরা বলতে পারি মোবাইল কম্পিউটিং। আরেকটা দেখো ডেফিনিশন কি বলা হচ্ছে, যে মোবাইল কম্পিউটিং ইজ হোয়েন এ ওয়ার্ক প্রসেস ইজ ক্যারিড আউট, যখন একটা কাজ সংগঠন করা হয় বা সংগঠিত হয় সামহার কোন একটা জায়গায়, হোয়ার ইট ওয়াজ নট প্রিভিয়াসলি পসিবল। তাহলে এই যে তোমাদের আমি এখন বললাম যে স্যার এই যে আজকের স্মার্টফোন তাহলে কেন আমাদের সামনে হাজির, দেখো তোমাদের এই একটা লাইন দ্বারাই কিন্তু তোমরা বুঝতে পারছো যে আগে যেটা সম্ভব ছিল না বা চিন্তা করা হতো না, যে একটা কাজ আমি করব কিন্তু সেটা আবার দেখা যাচ্ছে যে আহ, অন্য জায়গায় যে আমি অ্যাক্সেস করতে পারবো, কিন্তু যেটা প্রিভিয়াসলি পসিবল ছিল না। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো তুমি আমি 2014 সালেই চলে যাই, 2014 বা 15, তখন হয়তো তোমরা অন্তত কম্পিউটার সম্পর্কে তোমাদের ধারণা হয়তো কম বেশি পাইছো। তোমরা ওয়ার্ডে লিখছো, ডকুমেন্টস লিখছো, লেখার পরে তোমরা পেন ড্রাইভ করে নিয়ে যাও নাই, বা কাউকে ইমেল করো নাই, বা কোনো একটা কারণে তোমরা লিখছো, কিন্তু সেটা তুমি অ্যাটলিস্ট পোর্টেবল ডিভাইসের মাধ্যমে নিয়ে যে হয়তো কোনো জায়গায় ওপেন করছো অথবা প্রিন্ট করছো, কোন একটা মিডিয়াম তুমি ইউজ করছো, তাই না? কিন্তু দেখো এখন এসে তুমি কি করতেছো, গুগল ডক্সে লিখছো, তোমার অ্যাকাউন্টেই থাকছে অ্যাজ এ মানে ক্লাউড কম্পিউটিং, তাই না, তোমার ডিভাইসেই থাকছে, তোমার মনে হচ্ছে তোমার ডিভাইসেই আছে, আসলে তো তোমার ডিভাইসে নাই, এটা জাস্ট ক্লাউডে আছে। এখন তুমি হয়তো তোমার বাসায় ডেস্কটপে কাজ করছো, এখন আরেকটা জায়গায় তুমি ইউনিভার্সিটিতে আসলে একটু পরে, আসার পরে তুমি ডিভাইস থেকে ধরো তোমার ল্যাপটপে তুমি অ্যাক্সেস করো, এটাকে আবার এডিট করলে বা প্রিন্ট করলে, হটেবা তুমি অ্যাক্সেস করতে পারলে, কম্পিউটিং এর কাজ করতে পারলে। তাহলে এই যে সিম্পল একটা এক্সাম্পল, এটা কিন্তু আমাদের প্রিভিয়াস হয়তো তোমার 10 ইয়ার্স অ্যাগো বা হয়তো 7 to 8 ইয়ার্স অ্যাগো আমরা চিন্তা করি নাই যে আসলে এটাও কি সম্ভব। তো এইটা কিন্তু আমরা জাস্ট এখন আমাদের কাছে মনেও হয় না যে আসলে এটা কিভাবে হয়েছে, তাই না? কারণ এতটাই আমাদের কাছে এই জিনিসগুলো এতটাই এখন ফ্লেক্সিবল হয়ে গেছে বা ইউজড হয়ে গেছি আমরা। তাহলে এই জন্য বলা হচ্ছে যে আসলে মোবাইল কম্পিউটিং এর বিষয়টা যেটা আগে চিন্তা করা হয়তো যেটা পসিবল না, কিন্তু এখন সেটা পসিবল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতেছি মোবাইল কম্পিউটিং, একটা সংজ্ঞা হিসেবে আমরা ধরতে পারি। আচ্ছা, তারপরে দেখো আরেকটা সংজ্ঞা বলা হচ্ছে, এইটা একটা ভালো সংজ্ঞা, এটাকে আমরা যদি এখন সামারাইজ করি তাহলে দেখো বলা হচ্ছে মোবাইল কম্পিউটিং ইজ অ্যান আমব্রেলা, আমব্রেলা টার্ম। আচ্ছা, আমব্রেলা টার্ম মানে কি, আমি একটু ভেঙে বলি। ওই যে তোমরা মনে হয় অ্যাডভার্টাইজমেন্ট দেখছো, যে ওই যে যখন ওই যে যমুনা ফিউচার পার্ক বাংলাদেশে আসলো, তাই না, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিত, মনে করে দেখো যে একই ছাদের তলায় সবকিছু, তাই না, এরকম একটা টার্ম ব্যবহার করতো, যে আপনি যমুনা ফিউচার পার্কে আসেন সবকিছু এখানে আছে, যা মানে নাগরিক যত সুবিধার দরকার, তাই না, মানে একটা হিউম্যানের যত নিড আছে A to Z বলা যায়, মানে কমন নিড, কিন্তু 100% নিড তো ফুলফিল করা সম্ভব না, কিন্তু সবকিছুই সম্ভব, এরকম একটা টার্ম আর কি। যে তুমি খাওয়া দাওয়া থেকে শুরু করে, জিম থেকে শুরু করে, কেনাকাটা থেকে শুরু করে, তাই না, তোমার ওখানে থাকা খাওয়া সবকিছু, মানে একটা মানুষের জীবনে যা যা নিড তার সমস্ত প্রকারের ফ্যাসিলিটি কিন্তু তারা নিয়ে আসছে। তো তারা তখন কি বললো, যে একই ছাদের তলায় সবকিছু, তাই না, একটা টার্ম ইউজ করছিল। তো এখানেও ঠিক একই কথা বলা হচ্ছে যে ইজ অ্যান আমব্রেলা টার্ম, মানে একই ছাতার তলায় সবকিছু, একই ছায়ায় সবকিছু, এরকম একটা বোঝায়। তো ইজ অ্যান আমব্রেলা টার্ম ইউজ টু ডেসক্রাইব কি টেকনোলজিস, তার মানে ওই যে একই ছাদের তলায় তুমি সব সার্ভিস পাচ্ছ,
তোমার খাওয়া দাওয়া এভরিথিং, তোমার একটা হিউম্যান নিড, বেসিক নিডস। তাহলে এখানে কি হচ্ছে, ডেসক্রাইব টেকনোলজিস, তার মানে একটা ছাদের তলায়, একটা ছাতার তলায় বা একটা ছায়ার তলায় সমস্ত টেকনোলজিস তোমার ইনশিওর করা হচ্ছে। দ্যাট এনাবল পিপল, যেটা মানুষকে কি করবে, এনাবল করবে বা সাহায্য করবে বা কাজ করতে সমর্থ করবে, হট এভার কি করবে, টু এক্সেস নেটওয়ার্ক সার্ভিসেস। ঠিক আছে, তোমার নেটওয়ার্ক সার্ভিস সে ইউজ করতে পারবে এনি প্লেস, তাই না, যে কোনো প্লেস, এনি টাইম, এনি সময় এবং এনি হোয়ার, তাই না। এনি হোয়ার বলতে একটু বোঝায় হচ্ছে তোমার এনি প্লেস এনি হোয়ার তোমার কাছে একই রকম মনে হইতে পারে, কিন্তু বিষয়টা এরকম না। তোমার যে কোনো জায়গায় যে কোনো প্লেসে তোমাকে কি করতে পারবে, তুমি এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবা। তাহলে মোবাইল কম্পিউটিং আসলে কি জিনিস, আমি আবারও যদি বলি যে এটা হচ্ছে তোমার এমন একটা টেকনোলজি যেটা একটা ছাতার নিচে বা একটা ছায়ার নিচে বা একটা তোমার হচ্ছে বিল্ডিং এর নিচে, বা সোজা কথায় একটা জায়গায় তোমাকে প্লেসমেন্ট করা হচ্ছে, সব টেকনোলজি এনশিওর করা হচ্ছে যাতে তুমি কি করতে পারো, তোমার এই একটা নেটওয়ার্কের মাধ্যমে তোমার যে কোনো প্রকারের সার্ভিস বা অ্যাকশন তুমি করতে পারবা, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে। ঠিক আছে, এখন সেটা বাংলাদেশে বসে হোক আর আমেরিকাতে বসে হোক। ঠিক আছে, তাহলে এখন তোমাদের এই সংজ্ঞাটা কি সবার ক্লিয়ার হয়েছে এটা? আরেকটা টার্ম আছে দেখো, যে মোবাইল কম্পিউটিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যান কম্পিউটিং এনভায়রনমেন্ট ওভার ফিজিক্যাল মোবিলিটি। এটা খুব সহজ সংজ্ঞা। তার মানে মোবাইল কম্পিউটিং অবশ্যই ডিফাইন করতে হবে কিভাবে, যে একটা কম্পিউটিং এনভায়রনমেন্ট তোমাকে এনশিওর করতে হবে যেখানে আসলে কম্পিটিশনের কাজ হবে ওভার ফিজিক্যাল মোবিলিটি, যখন তুমি ফিজিক্যাল মুভমেন্টের উপরে থাকবা, ওই ডিভাইসের ফিজিক্যাল মুভমেন্টের উপরে থাকবে, বা তুমি থাকবা, তুমি নিয়ে যাইতে পারো। ঠিক আছে, সবার কি ক্লিয়ার? তাই বলো, তাহলে মোবাইল কম্পিউটিং সংজ্ঞাটা কি সবার ক্লিয়ার কিনা বলো। জি ইজি স্যার। টার্ম আর কি। জি ওকে, স্যার, জি স্যার। তাহলে এটা কিন্তু পরীক্ষাতে মাস্ট থাকবে যে মোবাইল কম্পিউটিং আসলে কি জিনিস। আচ্ছা, এখন দেখো আমাদের যেহেতু মোবাইল কম্পিউটিং আমরা বললাম যে নেটওয়ার্ক এনশিওর করা, এখন নেটওয়ার্ক এনশিওর করতে গেলে কি ওয়্যার্ড নেটওয়ার্ক দিয়ে এনশিওর করা সম্ভব? কখনোই সম্ভব না। মোবিলিটি এনশিওর করতে গেলে ওয়্যার্ড নেটওয়ার্ক কখনোই সম্ভব না। সম্ভব কিনা তাই বলো। জি না স্যার। তাহলে তো সবাই দেখা যাচ্ছে তারের সাথে পেঁচায়, দেখা যাচ্ছে অবস্থা খারাপ, মাকড়সার জালের মতো, তাই না, যেটা সম্ভব না। তাহলে আমাদের এখানে মোবাইল নেটওয়ার্ক দরকার, মোবাইল নেটওয়ার্ক বা ওয়্যারলেস নেটওয়ার্ক সোজা কথাই। তো বা আমাদের যদি পোর্টেবল এখন নেটওয়ার্ক স্যার। রাইট, পোর্টেবল নেটওয়ার্ক মানেই আসলে মোবাইল নেটওয়ার্ক বোঝানো হচ্ছে। এখন সেটা আমাদের তোমার ওয়াইফাই কানেকশন হইতে পারে, ব্লুটুথ হইতে পারে, আমার এই যে বড় বড় টাওয়ার আছে তারা সার্ভিস দিচ্ছে, তাই না। সমস্ত প্রকারকে আমরা বলতেছি মোবাইল নেটওয়ার্ক, যেটার মোবিলিটি আছে সোজা কথায়। মোবাইল মিন্স মোবিলিটি। ওকে, তাহলে ওয়্যার্ড নেটওয়ার্কে দেখো যে হাই ব্যান্ডউইথ থাকে, কিন্তু মোবিলিটি বা মোবাইল নেটওয়ার্ক আমার কি থাকে, লো ব্যান্ডউইথ। এটা আমরা কম বেশি সবাই জানি যে আমাদের বাসায় যে ব্যান্ডউইথ গুলো আছে, ব্রডব্যান্ড কানেকশন, সেখানে আসলে অনেক ব্যান্ডউইথ, তাই না, অনেক হাই স্পিড আমরা ব্রাউজিং করতে পারি, ডাউনলোড করতে পারি, মুভি দেখতে পারি, হোয়াট এভার। কিন্তু আমরা মোবাইল নেটওয়ার্ক কিন্তু আমাদের লো ব্যান্ডউইথ ডেফিনেটলি, তাই না, এখানে অত স্পিড পাওয়া চ্যালেঞ্জিং এবং কস্টলি, ডেফিনেটলি কস্টলি। আর লো ব্যান্ডউইথ ভ্যারিয়েবিলিটি আমার এখানে কম, আবার এখানে হাই ব্যান্ডউইথ ভ্যারিয়েবিলিটি আমার এখানে আবার বেশি। ঠিক আছে, তো যেহেতু আমাদের এখানে বিষয়টা হচ্ছে যে যেখানে হাই ব্যান্ডউইথ সেখানে তুমি লো ব্যান্ডউইথ ভ্যারিয়েবিলিটি তো কমই পাবা, আর যেখানে তোমার লো ব্যান্ডউইথই সেখানে তোমার হাই ব্যান্ডউইথ ভ্যারিয়েবিলিটি তুমি কম পাবা। আচ্ছা, তারপরে কি বলা আছে, ক্যান লিসেন অন ওয়্যার। এটা তোমার ওয়্যারের মাধ্যমে বেশিরভাগ কমিউনিকেশনটা হয়। সেটা বিভিন্ন রকম ওয়্যার হইতে পারে, কোএক্সিক্যাল কেবল হইতে পারে, তাই না, অপটিক্যাল ফাইবার হইতে পারে। তোমরা এগুলো পড়ছো, ওই যে ডেটা কমিউনিকেশনও পড়ে আসছো। আচ্ছা, আমি আগে একটু বলি, আমাদের এই কোর্সে কিন্তু ডেটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং কোর্সের কিছু কনসেপ্ট আছে যেগুলো হয়তো তোমাদেরকে পড়তে হবে, মানে জাস্ট স্লাইডে একটু চোখ বুলায় আসতে হবে, কারণ আমরা এখানে ওই ডিটেলস ওইগুলো আলোচনা করব না, কারণ আমাদের এই কোর্সের ওইগুলো আলোচনার বিষয় না। হয়তো আমি বললাম যে সিডিএমএ টেকনোলজি, তাই না, ওইখানে হয়তো তোমার থাকলো হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ফর ফর এক্সাম্পল, তখন তোমার হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স তুমি পড়ে আইছো, তাই না। যদি আমি বলি যে তোমরা এই টার্মগুলো একটু দেখে আসবা, তাহলে আমার জন্য পড়া একটু সুবিধা হবে, কারণ আমি তো ওই ডিটেলস ওইগুলো যাব না আর, যেগুলো তোমরা অলরেডি পড়ে আসছো। আচ্ছা, তারপর দেখো এখানে হিডেন টার্মিনাল প্রবলেম থাকবে ডেফিনেটলি, যেহেতু এটা ওয়্যার না, ওয়্যারলেস, তাহলে এখানে কিছু হিডেন টার্মিনাল থাকবে যেখানে আসলে কিছু প্রবলেম আমরা ফেস করব কমিউনিকেশন রিলেটেড। তারপরে দেখো হাই পাওয়ার মেশিনস থাকবে ডেফিনেটলি, এখানে ওয়্যার নেটওয়ার্কে আমাদের হাই পাওয়ার রিসোর্স গুলো ইউজ করা হয়, অ্যাম্পলিফায়ার, তাই না, রিপিটার, এগুলো আমাদের ইউজ করা হয়। আর মোবাইল নেটওয়ার্কে আমাদের লো পাওয়ার মেশিন ইউজ করা হয়, যেমন দেখো তোমার হাতের ফোনটা অনেক লো পাওয়ার একটা মেশিন, এবং তোমার অবশ্যই তোমার নেটওয়ার্কের সাথে তোমার ফোন কানেক্টেড অল টাইম, এবং অবশ্যই খুবই কম পাওয়ার কনজিউম করতেছে। তা না হলে কি হইতো, এতক্ষণ হয়তো তুমি ফোন কানেক্ট করে রেখে দিছো ইন্টারনেটে, তোমার চার্জ খুব দ্রুত ড্রেন হইতো, তাই না, তাহলে তোমার ব্যাকআপ বলো বা ইউজার ফ্লেক্সিবিলিটি বলো, এটা পাওয়া যাইতো না। তাহলে মোবাইল নেটওয়ার্কে আমাদের অবশ্যই লো পাওয়ার
রিসোর্স বা মেশিন আমাদেরকে ইউজ করতে হবে, তাই না? আচ্ছা, আর তারপর বলা আছে দেখো নিড ফিজিক্যাল অ্যাক্সেস। সিকিউরিটি লেভেলটা আমাদের ফিজিক্যাল অ্যাক্সেস করতে হবে, কারণ ওয়্যার্ড এর মাধ্যমে হবে। এখানে আমাদের তোমার ফিজিক্যাল অ্যাক্সেস বলো, এটা আমাদের সিকিউরিটিটা এনশিওর করা লাগবে ফিজিক্যাল অ্যাক্সেসের মাধ্যমেই। আর এইখানে আমাদের যেহেতু বিভিন্ন রকম সফটওয়্যার বা আমাদের হচ্ছে রিপিটার বা অন্যান্য টার্ম গুলো থাকে, তাহলে আমরা এখানে প্রক্সিমিটির মাধ্যমে আমরা এই সিকিউরিটি এনশিওর করতে পারবো, ঠিক আছে? মানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন লেভেলের ইন্টারফেস দিয়ে। আর এখানে হচ্ছে আমাদের লো ডিলে আছে, কারণ এখানে পিং রেটটা অনেক কম হবে, খুব দ্রুত কমিউনিকেশন করা যায়। আর এখানে আমাদের হায়ার ডিলে বা পিং রেটটা আমাদের এখানে বেশি সবসময়। আর এটা কানেক্টেড অপারেশন আর এটা ডিসকানেক্টেড অপারেশন। কারণ হচ্ছে ডিসকানেক্টেড কেন বলা হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পল দিই। ধরো তুমি সোনাডাঙ্গা থেকে তুমি এখন মনে করো যে দৌলতপুরের দিকে যাচ্ছ। এখন তুমি ফোনে কথা বলতে যাচ্ছ, তাহলে তোমার ফোন অবশ্যই একটা টাওয়ারের সাথে কানেক্টেড, একটা নেটওয়ার্কের মাধ্যমে, তাই না? এখন যখন তুমি সোনাডাঙ্গা টাওয়ারে কানেক্টেড, তুমি যখন দৌলতপুর চলে যাচ্ছ, নিশ্চয়ই দৌলতপুরে কোনো না কোনো টাওয়ার আছে, নিয়ারেস্ট টাওয়ার ফর এক্সাম্পল। তাহলে তুমি অবশ্যই তখন দৌলতপুর ওই নেটওয়ার্ক টাওয়ারে তুমি দ্রুত সুইচ করবা, তাই না? এবং এত দ্রুত সুইচ করবা, ওখানে ড্রপও হয়, মানে ডিসকানেক্ট হয়। ডেফিনেটলি তোমার ডিসকানেক্ট হবে কি, সোনাডাঙ্গার টাওয়ারের সাথে তুমি ডিসকানেক্টেড হবা, তারপর তুমি আবার নতুন করে দৌলতপুরের টাওয়ারে কানেক্টেড হবা। এই জন্য বলা আছে ডিসকানেক্টেড অপারেশন। ডেফিনেটলি তোমার এটা কানেকশন ডিসকানেকশন অল টাইম হবে, এস্টাবলিশ হবে, এবং খুব দ্রুত সময়ের ভিতরে সেটা কানেকশনটা এস্টাবলিশ হয়। এই জন্য আমরা ধরতে পারি না তোমার এখানে যে ড্রপিং টাইমটা, আমাদের ব্রেনের ওইটুকু সময়ের মানে ক্যাপচার করতে পারে না। কারণ আমরা জানি যে 6 ভাগের 1 সেকেন্ডের 6 ভাগের 1 ভাগ সময় পর্যন্ত আমরা কি করতে পারি, ক্যাপচার করতে পারি। বাকিটা আসলে পারাটা কঠিন ব্যাপার। তো ওই তোমার আহ, ইয়েটাও, কানেকশন ডিসকানেকশন বিষয়টাও ওই ওর থেকে কম সময়ের ভিতরেই হয়, যার কারণে আমরা বুঝতে পারি না। তো যাক, এটা আমাদের একটা বেসিক কম্পারিজন গেল। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে স্যার আমাদের মোবাইল কেন দরকার, তাই না? মোবিলিটি কেন দরকার? তো মোবিলিটি কেন দরকার, এখন তোমরা একটু চিন্তা করো, জাস্ট ফর ইমাজিন যে তুমি জাস্ট একটা প্রিন্ট করতে যাবা। এখন তোমার মনে করো পেন ড্রাইভ নাই, তোমার বাসায় ডেস্কটপ আছে, তাহলে তোমার কি করা লাগতো দেখো? মেইলও নাই, ধরে নাও মেইলও নাই, কিছুই নাই। তাহলে তো তোমার ওই ডেস্কটপটা ধরে নিয়ে যে প্রিন্টারের দোকানে যাওয়া লাগতো, অথবা তোমার প্রিন্টার একটা কিনে নিয়ে এসে প্রিন্ট করা লাগতো, তাই না? যেহেতু কোনো রকম কোনো ওয়ে নাই, ওইটাকে তুমি অ্যাজ এ মোবিলিটি ফিচার এনশিওর করে তুমি ওই ডকুমেন্টসটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করবা। তাহলে মোবিলিটির যে বিষয়টা, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটা ছাড়া আমাদের লাইফ একেবারেই, বলা যায় বর্তমান যে আমরা যে সিচুয়েশনে আছি, আমাদের লাইফ একেবারে অচল, তাই না? তা আমরা টের পাইছি কি, ওই যে তোমার জুলাই যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল, তখনই কিন্তু আমরা টের পাইছি, তাই না? যে লাইফ কারে বলে। তোমরা একেবারেই মানে আমরা মানে সবাই একেবারে পুরোপুরি অসহায় হয়েছিলাম যে নেটওয়ার্ক ছাড়া আর কি। তো ওইটা আমরা ফিল করতে পারি, এবং ওই ফিলটার উপরে বেস করে চিন্তা করতে পারি যে মোবাইল কম্পিউটিং আসলে কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, যে এনাবল এনিহোয়ার এনি টাইম কানেক্টিভিটি, যেহেতু মোবিলিটি আমি বলতেছি, মোবাইল টার্মটা আমরা পড়তেছি, তাহলে এনি টাইম এনিহোয়ার এই কানেক্টিভিটিটা এনশিওর করতে হবে। এটা হচ্ছে আমার মোবিলিটির জন্য দরকার আসলে। তারপর বলা হচ্ছে ব্রিং কম্পিউটার কমিউনিকেশন টু এরিয়াজ উইদাউট প্রি এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার দরকার আছে। ধরো এখন তুমি একটা কমিউনিকেশন এনশিওর করবা বিটুইন, মানে তোমার হচ্ছে দুইটা কম্পিউটারের ভিতরে। এখন তুমি যদি বলো যে না স্যার আমার হচ্ছে একটা ইমেল পাঠাচ্ছি, এই ইমেলের ডিভাইস এ, তো ও এক এ ক্যাটাগরির ডিভাইস ছাড়া তোমার হচ্ছে মনে করো যে, বা এই ইনফ্রাস্ট্রাকচার ছাড়া ওই ইমেলটাকে রিসিভ করতে পারবে না ফর এক্সাম্পল, বা ওইটাকে অ্যাক্সেস করতে পারবে না, বা প্রসেস করতে পারবে না, বা কম্পিট করতে পারবে না। তাহলে তো এটা ভালো কিছু হইলো না। তার মানে তোমার এটা আসলে মোবাইলের যে পোর্টেবিলিটি, সেই পোর্টেবিলিটি কিন্তু এনশিওর হলো না। তোমার ডিভাইস ইনফ্রাস্ট্রাকচারটাও কি থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। এখানে আসলে কোনো ডিপেন্ডেন্সি রাখা যাবে না। তাই এখানে বলা হচ্ছে দেখো যে ব্রিং কম্পিউটার কমিউনিকেশন টু এরিয়াজ উইদাউট প্রি এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার। তার মানে তোমার কোনো এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারের উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। ঠিক আছে? তারপরে কি বলা হচ্ছে দেখো, এনাবল মোবিলিটি। অবশ্যই তোমাকে মোবিলিটি এনশিওর করতে হবে, তাই না? মোবিলিটি এনশিওর করতে হবে, না করলে কিন্তু হবে না। তার মানে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবা, কিন্তু তুমি এট এ টাইম ওই ফিচারটা তুমি পাবা, তার মানে কম্পিউটিং যে অ্যাক্সেসটা সেটা তুমি পাবা। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে নিউ অ্যাপ্লিকেশন তোমাকে ইনশিওর করতে হবে। যেমন বিভিন্ন মোবাইল কম্পিউটিং এর অ্যাপ্লিকেশন আছে, যেটা আমি অলরেডি বললাম। ধরো আমরা গুগল ডক ইউজ করতেছি, তাই না? মাইক্রোসফটের ওয়ার্ড ইউজ করতেছি, ক্লাউড অ্যাপ্লিকেশন ইউজ করতেছি। তাহলে এটা তোমার অবশ্যই নিউ অ্যাপ্লিকেশন তুমি এখানে ইন্ট্রোডিউস করতে পারবা, বিভিন্ন এডিটর, বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো তোমার কি করতে পারবে, মোবিলিটি ফিচার ইনশিওর করতে পারবে। তারপর কি বলা আছে, এক্সাইটিং নিউ রিসার্চ এরিয়া, যেটা যেটা একটু আগে আমি আলোচনা করলাম, যে আমাদের কিন্তু এটা একটা নিউ
রিসার্চ এরিয়া কিন্তু এক্সাইটিং তাও বলা হচ্ছে, কারণ এখানে অনেক টার্ম আছে যেখানে অনেক জায়গায় রিসার্চের মানে সম্ভাবনা বলা যায় যে অনেক দিন পর্যন্ত থাকবে। আসলে বলা যায় না, ওয়ার্ল্ড খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, তারপরেও তোমার এই সেক্টর গুলোতে আসলে রিসার্চ আজীবনই ওপেন থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। ঠিক আছে, তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবা, আমরা সামনে যখন স্টাডিতে আরো ডিটেলসে জানাবো তখন তোমরা বুঝতে পারবে আর কি। আচ্ছা, এখন ওয়্যারলেস ডিভাইস কি কি দেখো, ল্যাপটপ আছে, পাম্পটপস আছে, পিডিএ আছে, সেলফোন আছে। তো এই এই জিনিসগুলো এখন আর খুব একটা ইউজ হয় না, আগে হতো আর কি। সেলফোন আমরা ইউজ করতেছি, ল্যাপটপ ইউজ করতেছি, পেজারটাও আগে ইউজ করা হতো, এখন খুব একটা হয় না। আর সেন্সর তো এখন প্রতিনিয়ত আমরা ইউজ করতেছি। এনি কাইন্ড অফ আইওটি ডিভাইস বলতেছি বা স্মার্ট ডিভাইস বলছি, স্মার্ট ডিভাইস বলার প্রধান শর্তই হচ্ছে সেন্সর, তাই না? একটা ডিভাইস স্মার্ট মিন্স তার ভিতরে সেন্সর আছে। মানুষকে স্মার্ট কেন বলা হচ্ছে? মানুষের অনেকগুলো সেন্সর আছে, তাই না? সেন্স করতে পারে, চোখ আছে, নাক আছে, কান আছে, তাই না? জিহ্বা আছে, সবগুলো। তারপর তোমার ধরো ত্বক আছে, তাই না? তারপর তোমার পঞ্চ ইন্দ্রিয়ের বাইরেও তোমার বিষয় আশয় আছে, অনেকে সেন্স করতে পারে। তো এই যে আমরা অ্যাজ এ হিউম্যান আমরা সেন্স করতে পারি, এই জন্য আমাদেরকে বলা হচ্ছে যে ধরো স্মার্ট বা একটা প্রাণী আর কি, সোজা কথা জ্ঞানী বা ইন্টেলিজেন্ট প্রাণী। তো তোমার একটা ডিভাইসকেও আমরা স্মার্ট বলতেছি কখন? যখন তাকে তুমি সেন্সর দিয়ে বিভিন্নভাবে তাকে সেন্স করাচ্ছ, এবং বেসড অন সেন্সর, যে সে সেন্স করছে সে সেন্সের উপর বিজনেস মানে বেস করে তুমি কি করতেছো, বিভিন্ন অ্যাকশন ঘটাচ্ছ, তাই না? তাই এখানে বলা হচ্ছে তাহলে সেন্সরও কিন্তু আসলে একটা কম্পিউটার। সেন্সর আসলে কি একটা কম্পিউটার, যেটা আসলে ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে সে ম্যানিপুলেট করতে পারে বা কম্পিউট করতে পারে। ওকে, এখন চ্যালেঞ্জেস কি দেখো। চ্যালেঞ্জেস হচ্ছে আমাদের মোবাইল কম্পিউটিং যদি আমরা ইনশিওর করতে চাই তাহলে আমাদের অনেক চ্যালেঞ্জেস আছে। নাম্বার ওয়ান, ডিসকানেকশন প্রবলেম, যেটা আমরা অলরেডি বললাম, যে তুমি একটা প্লেস থেকে যখন আরেকটা প্লেসে যাবা, দ্রুত সুইচ করবা, তখন ডেফিনেটলি তোমার ডিসকানেকশন প্রবলেমটা তোমার হবে। তারপরে লো ব্যান্ডউইথ অলরেডি আমরা বললাম, এখন আমাদের লো ব্যান্ডউইথের প্রবলেম আছে, হাই ব্যান্ডউইথ ভেরিয়েবিলিটিটাও থাকবে, কারণ যেহেতু লো ব্যান্ডউইথ নিয়ে কাজ করতেছি। তারপর দেখো লো পাওয়ার এন্ড রিসোর্সেস থাকবে, ডেফিনেটলি এটা আমাদের আরো ডে বাই ডে লো পাওয়ার এনশিওর করতে হবে। এবং তোমরা দেখছো প্রতিনিয়ত যারা ডিভাইস বলো বা মোবাইল কম্পিউটিং এর তোমার অ্যাপ্লিকেশন লেভেলের ডিভাইস বা অ্যাপ্লিকেশন যাই বলি না কেন, এনশিওর করা হচ্ছে সেগুলোর প্রতিনিয়ত ইমপ্রুভ হচ্ছে তোমার হচ্ছে পাওয়ার কনজাম্পশন নিয়ে, ইভেন কম্পিউটিং পাওয়ার নিয়ে। এবং তোমরা দেখো, জাস্ট একটা এক্সাম্পল দিই, এই কিছুদিন আগেও হয়তো 5টা বছর আগেও যে আমরা আমাদের মোবাইল স্মার্টফোনের কথা চিন্তা করি, যে প্রসেসর গুলো বানানো হতো সেখানে হয়তো 12 ন্যানোমিটারের আমার কি থাকতো, রেজিস্টার থাকতো, তাই না? এখন দেখো সেটা 2-3 ন্যানোমিটারে চলে আসছে, 3 ন্যানোমিটার পর্যন্ত চলে আসছে। যতটুকু জানি 2 ন্যানোমিটার হয়তো এই বছরেই হয়তো কেউ না কেউ হয়তো রিলিজ করে ফেলবে। অ্যাপেল অলরেডি অ্যানাউন্স করছে মেবি 2 ন্যানোমিটার ট্রানজিস্টারে তারা খুব দ্রুত ঢুকে যাচ্ছে। তাহলে এই যে ধরো একটা সিম্পল ধরো প্রসেসর তোমার বানাইতে ধরো লাগে, ধরো সাপোজ তোমার কি বলবো যে 1 মিটার বাই 1 মিটার ধরে না ফর এক্সাম্পল, তাহলে 1 মিটার বাই 1 মিটার এই বা 1 মিটার স্কোয়ার এই তোমার বর্গ 1 মিটার স্কোয়ার বর্গ জায়গায় ধরো তুমি 1 লাখ ট্রানজিস্টার বসাইতে পারতে ধরে নাও। এখন ওই 12 ন্যানোমিটারের 1 লাখ ট্রানজিস্টার তুমি যে স্পেসে বসাইতে পারতে, এখন 12 ন্যানোমিটারের জায়গায় এখন চলে আসছে কত, 3 ন্যানোমিটার। তাহলে তোমার 1 লাখের জায়গায় তুমি বসাইতে পারবা কত, এখন 4 লাখ বসাইতে পারবা, তাই না? তুমি কি আমার আমার ইয়েটাকে বুঝতে পারছো? তুমি তো প্রসেসরের সাইজ তার বাড়াচ্ছ না, প্রসেসরের সাইজ দেখো ঠিকই আছে, ধরো 1 মিটার স্কোয়ার। এখন 1 মিটার স্কোয়ারে তুমি হয়তো 1 লাখ ট্রানজিস্টার বসাচ্ছিলে বা রেজিস্টার বসাচ্ছিলে, যেটা সাইজ ছিল 12 ন্যানোমিটার। এখন 12 ন্যানোমিটারের জায়গায় তুমি 3 ন্যানোমিটারের এখন তুমি অলরেডি রেজিস্টার উদ্ভাবন করে ফেলছো। তাহলে কি হবে, ওই সেম স্পেসে তুমি এখন 4 লক্ষ রেজিস্টার কিন্তু ইনভলভ করতে পারছো। তাহলে 4 লক্ষ রেজিস্টার ইনভলভ করা মানে কি, তোমার প্রসেসিং স্পিড কত হবে? নিশ্চয়ই 4 টাইমস। আগে যে কাজ করতে পারতো 1 লক্ষ রেজিস্টার, এখন 4 লক্ষ রেজিস্টার কিন্তু এখানে তুমি নিয়ে আসতেছো। ক্লিয়ার সবার? তাহলে একই স্পেসে তুমি 4 লক্ষ রেজিস্টার কিন্তু এখানে ইন্টিগ্রেট করে ফেললে। তাহলে তোমার ডিভাইস কিন্তু সেম কম্প্যাক্টেই থাকছে, কম্প্যাক্ট ডিভাইস তুমি কম্প্যাক্ট করে ফেলতে পারতেছো, তাই না? তুমি যদি চাও যে না আমার 1 লক্ষ রেজিস্টার, তাহলে তোমার কি প্রসেসর সাইজ আরো কম্প্যাক্ট হয়ে যাবে, এবং পাওয়ারটা তোমার কনজিউমটা কমে যাবে, কারণ ওখানে 12 ন্যানোমিটার রেজিস্টার ছিল, এখন তুমি 3 ন্যানোমিটার রেজিস্টার নিয়ে আসলে অবশ্যই পাওয়ার কনজাম্পশন কম হবে। তাহলে এই যে তোমার পারফরমেন্স আর হচ্ছে তোমার ব্যাটারি কনজাম্পশন বা পাওয়ার কনজাম্পশন, এই দুইটা কিন্তু এখন আমাদের সব থেকে বড় ইস্যু। সবাই কি ক্লিয়ার? এটা লো পাওয়ার রিসোর্সেস এবং হাই পারফরমেন্স ডিভাইস বা চিপসেট, ক্লিয়ার এটা সবার? জি স্যার। এটা কিন্তু ওপেন ইস্যুজ আর কি। কতজন আছে আসলে? বোরিং কোর্স তো, স্যার আমি কি করব বলো? স্কেলেবিলিটিটা বাড়তেছে তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, বলো। স্কেলেবিলিটিটা বাড়তেছে চিপের তাই তো স্যার?
হ্যাঁ, এটা তো বাড়তেছে প্রতিনিয়ত, তোমরা নিজেরাই তার সাক্ষী। তার মানে হচ্ছে আমার মোবাইল কনজাম্পশনসও কম্পিউটিং কমতেছে, আমার পারফরম্যান্সও বাড়তেছে। অবশ্যই এটাই ধরো চ্যালেঞ্জেস এখন আমাদের ডে বাই ডে, তাই না? তারপরে দেখো যে লো পাওয়ার, এটা তো আমরা বললাম, আর সিকিউরিটি রিস্ক এটা কিন্তু অল টাইম আমাদের হাতে আছেই। অল টাইম দেখো সিকিউরিটি রিস্কটা আমাদের থাকেই, তাই না? প্রতিনিয়ত অ্যালগোরিদম ওপেন হচ্ছে। এখন তো মানে আমরা এইচ এ, তাই না, 512, তাই না, এই অ্যালগোরিদমের উপর এনক্রিপ্টেড আমাদের সমস্ত কিছু রাইট নাও। গুগল বলো, ফেসবুক বলো, ইউটিউব বলো, বা অন্যান্য প্ল্যাটফর্ম বলো। কিন্তু এটাও যে ব্রিজ হবে না ইন ফিউচার, তাই না, যেহেতু আমাদের এই যে বলছি যে কোয়ান্টাম কম্পিউটিংটা আসতেছে এত আহ, মানে কি বলবো যে দ্রুত পারফর্ম করে আমাদের এখন বর্তমান যেসব প্রসেসর আছে, মানে তোমরা ধারণা করতে পারবে না। অনেকে হয়তো স্টাডি করছো, আমি জানি না, অনেকে হয়তো জানো কোয়ান্টাম কম্পিউটিং কি জিনিস, টুকটাক হয়তো তোমরা জানো। কিন্তু এগুলো আসলে অনেক অনেক পাওয়ারফুল তোমার হচ্ছে কম্পিউটার। ইউ ক্যান্ট ইমাজিন, মানে ধারণারও বাইরে আসলে, যে আমরা এটা ধারণাও করতে পারবো না এমন একটা বিষয়। তো তখন এই ধরনের অ্যালগোরিদম ব্রিজ করা কিন্তু তাদের জন্য ইজি হয়ে যাবে। তোমরা যদি এখন মনে করো যে স্যার কিভাবে, অবশ্যই এটা ইজি হবে, কারণ তারা পসিবল বিলিয়নস ট্রিলিয়নস অফ কম্বিনেশন মিলি সেকেন্ড না, মাইক্রো সেকেন্ড না, ন্যানো সেকেন্ড হয়তো জেনারেট করে ফেলবে, করে সেটাকে ব্রিজ করে ফেলবে, কোনো ব্যাপার না, তাই না? তা তুমি ধরো একটা পাসওয়ার্ড দিছো, সেই পাসওয়ার্ড কত প্রকারের হইতে পারে কম্বিনেশন, কিন্তু ওই যে বললাম যে ন্যানো সেকেন্ড বা পিকো সেকেন্ডে কিন্তু জেনারেট করে ফেলবে বিলিয়ন ট্রিলিয়নস কম্বিনেশন, তাই না? তাহলে তোমার ওই সিকিউরিটি ভাঙতে আমার কতটুকু সময় লাগবে? তো সিকিউরিটি রিস্ক অল টাইম থাকবে। সিকিউরিটি রিস্কের ইস্যু ওপেন হবে প্রতিনিয়ত, নতুন নতুন অ্যালগোরিদম আসবে। সিকিউরিটিকে তোমার আরো কি করা হবে, যে ইমপ্রুভ করা হবে, এটাই স্বাভাবিক। তাহলে এই যে আমি যতগুলো কথা বললাম প্রত্যেকটাই কিন্তু নিউ ওপেন রিসার্চ এরিয়া, প্রত্যেকটাই। হ্যাঁ, এবং তুমি যদি কোরিয়াতে যাও, কোরিয়াতে দেখো 6G নিয়ে কাজ হচ্ছে। তারা মানে নতুন যে মানে 6G নিয়ে তারা কাজ করছে। চায়না অলরেডি ধরো ভালো ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। তো তোমার কি এখন মনে হয় যে এগুলো থেমে থাকবে? নিশ্চয়ই না, এগুলো নিয়ে প্রতিনিয়তই কাজ হবে। আচ্ছা, তারপরে দেখো যে ওয়াইড ভ্যারাইটি টার্মিনালস এন্ড ডিভাইস উইথ ডিফারেন্ট ক্যাপাবিলিটিস। এটাও ধরো একটা বড় একটা রিসার্চ এরিয়া, যারা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করে, মানে ইসি, ট্রিপলি। হ্যাঁ, এদের কিন্তু একটা মানে ইসিটা বেশি, এই রিলেটেড যেগুলো আছে ইলেকট্রনিক বা মাইক্রো তোমার হচ্ছে কি বলবো যে সেমিকন্ডাক্টর বা মাইক্রো ডিভাইস বা মাইক্রো চিপসেট নিয়ে যারা কাজ করে, তো তাদের কিন্তু এই জায়গাটা প্রতিনিয়তই কিন্তু রিসার্চের জন্য উন্মুক্ত। এখানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাও এঙ্গেজ হইতে পারে। হ্যাঁ, যদি তাদের চিপসেট নিয়ে একটু বা ডিভাইস নিয়ে হয়তো আলাদা কোনো এক্সট্রা কোনো ইন্টারেস্ট থাকে। তারপর দেখো ফিট মোর ফাংশনালিটি ইনটু সিঙ্গেল স্মলার ডিভাইস। এটা তো আমরা প্রতিনিয়তই দেখতেছি, তাই না, যে একটা ছোট্ট একটা ডিভাইসের ভিতরে কত তোমার ফাংশনালিটি আমরা এনশিওর করতেছি, কত কত ফিচার এনশিওর করতেছি। তাহলে এটাও কিন্তু আমাদের একটা বড় মানে বিষয় আর কি, যে এটা আমাদের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করতেছি, এবং প্রতিনিয়ত আমরা কিন্তু বিভিন্ন ফাংশনালিটিস একটা ছোট্ট স্মলার ডিভাইসের ভিতরে কিন্তু ইন্টিগ্রেট করতে বাধ্য হচ্ছি, বেসড অন কাস্টমার বা কনজিউমার রিকোয়েস্ট, তাই না? তোমরা নিজেরা একটু চিন্তা করো যে স্মার্টফোন সবাই তো মানে স্যামসাং এর নাম দিয়ে আমরা স্মার্টফোন আসলে পরিচিত আমাদের একেবারে অ্যান্ড্রয়েড লাইফের আর কি। তো তখন অ্যান্ড্রয়েড ফোনে কি কি ফিচার ছিল, কি কি অ্যাপ্লিকেশন ছিল, তখন প্লে স্টোরে কয়টা অ্যাপ ছিল, এখন কতটা আছে। তার মানে দেখো প্রতিনিয়ত কিন্তু অ্যাপ্লিকেশন, তারপরে তোমার হচ্ছে কি বলে বিভিন্ন ফাংশনালিটিস, তারপরে ফিচার্স, তাই না, সেন্সর, মানে কত কিছু এখন কিন্তু ইন্ট্রিগেট হচ্ছে ডে বাই ডে। প্রতিনিয়ত ফিচার আসছে, প্রতিনিয়ত তোমার হচ্ছে, আর ফিচার আসা মানেই কি, সেটা কোনো না কোনো হার্ডওয়্যারের সাথে কানেক্টেড। সাম আমরা দেখতে পারছি, যেমন এই যে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিকের যে কনসেপ্ট, এই বায়োমেট্রিকের কনসেপ্টটাও তো দেখো এই কিছুদিন আগে আসছে, খুব বেশি পুরাতনও না, তাই না? এই সব কিছু মিলাই কিন্তু তোমরা যদি একটু চোখ কান খোলা রাখো, দেখবে যে মোবাইল কম্পিউটিং একটা বড় একটা পার্ট কিন্তু আমরা এই যত কিছু ইউজ করতেছি আমাদের কারেন্ট লাইফে আর কি, দৈনন্দিন জীবনে। তো এই সাবজেক্টের বেশ বড় একটা অবদান আছে আর কি। ওকে, দেখো এখন মোবাইল কম্পিউটিং, তাহলে আমরা আবার একটু সামারাইজ করতেছি যে দ্য ইউজার অফ এ মোবাইল কম্পিউটিং এনভায়রনমেন্ট উইল বি এবল টু অ্যাক্সেস ডেটা। ডেফিনেটলি তারা অ্যাক্সেস করতে পারবে ডেটা, ইনফরমেশন অর আদার লজিক্যাল অবজেক্ট ফ্রম এনি ডিভাইস ইন এনি নেটওয়ার্ক হোয়াইল অন দ্য মুভ। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের এখন আরেকটু সংজ্ঞাটাকে যদি আরেকটু বড় করি, তাহলে এরকম একটা কনসেপ্ট আমরা পাই যে আমাদের ইউজাররা কি করতে পারবে, ডাটা অ্যাক্সেস করতে পারবে, ইনফরমেশন অ্যাক্সেস করতে পারবে, অথবা আলাদা লজিক্যাল অবজেক্ট নিয়ে তারা কাজ করতে পারবে। এনি ডিভাইস, দেখো এখানে কিন্তু বলা আছে ফ্রম এনি ডিভাইস, নট এ সিঙ্গেল ডিভাইস বা টার্গেট ডিভাইস কিন্তু বলা হয় নাই। ইন্ডিপেন্ডেন্ট ডিভাইস, ডিভাইসের উপর কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। ইন এনি নেটওয়ার্ক, এখন তুমি যদি বলো যে স্যার আমার তো গ্রামীণ ফোনের সিম, আমার এখন আমি কোথাও গেলাম,
এখন বাংলা লিংকে ধরো তোমার ওখানে নেটওয়ার্ক আছে, ধরো অন্য কোনো নেটওয়ার্ক এটা কাজ করবে না, তাহলে তো তোমার এই ফোনটাই অকেজো, তাই না? আমি যদি একটা এক্সাম্পল দিই, জাস্ট সিটি সেলের কথা চিন্তা করো। তুমি একটা ডিভাইস কিনলে কিন্তু সিটি সেলের নেটওয়ার্ক ছাড়া তুমি এটাকে ইউজ করতে পারলে না, তাই না? তাহলে তো সেটা ডিপেন্ডেন্ট হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট হলো না। তাই এখানে বলা আছে এনি ডিভাইস এনি নেটওয়ার্ক হোয়াইল অন দ্য মুভ, যখন তুমি মুভমেন্টের উপরে থাকবা। তাহলে এখন মোবিলিটি আসলে কয়টা বস্তুর উপর হচ্ছে, মানে কয়টা বিষয়ের উপর হচ্ছে? একটা হচ্ছে ইউজার মোবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ কি ডিভাইস মোবিলিটি। তাহলে এই দুইটা কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে যে আমার একটা ডিভাইস কি হইতে পারে, যদি ইউজার মুভ করে তাহলে আমার দুইটার মোবিলিটি এনশিওর করতে হবে। ইউজার যখন মুভমেন্টে থাকবে তখন ডিভাইসের মুভমেন্ট এনশিওর করতে হবে, এবং অবশ্যই ডিভাইসটা কানেক্টিভিটি থাকতে হবে। এখন তোমরা বলতে পারো স্যার আমার বাসার ডেস্কটপও তো তাহলে মোবাইল কম্পিউটিং এর একটা পার্ট নাকি? আসলে কি পার্ট হবে? কি মনে হয় তোমাদের? স্যার ওটা ইউজার মোবিলিটি হলেও তো ডিভাইস মোবিলিটি থাকবে না স্যার। রাইট, ডিভাইস মোবিলিটিটা এনশিওর করা কঠিন ব্যাপার, মানে ওই যে ইজি কুইকলি কিন্তু আমরা এনশিওর করতে পারছি না। এখন তোমরা যদি বলো স্যার অত জানি না, আমি আমার একটা প্রাইভেট কার আছে, ওর মধ্যে আমি ডেস্কটপ যেভাবে হোক চালাবো, আর চালাইতে পারো, সমস্যা নাই, সেটা মোবাইল কম্পিউটিং তখন পার্ট হবে, তাই না? মানে সাপোর্ট তোমার, তুমি প্রাইভেট কারটাকে তুমি তখন সাপোর্ট একটা ডিভাইস হিসেবে চিন্তা করতে পারো। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে আমাদের ডিভাইস ডিপেন্ডেন্সি থাকা থাকা যাবে না, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। তারপর হচ্ছে আমাদের মোবিলিটিটা এনশিওর করতে হবে, ঠিক আছে? তো এইটা যদি আমরা এনশিওর করতে পারি তখন আমরা বলবো সেটা মোবাইল কম্পিউটিং এর একটা পার্ট। ওকে, তাহলে এখন তোমরা একটু বলো তো, তোমাদের এই যে হাতের যে ইয়ে আছে, ধরো ঘড়িটা আছে, ঘড়িটা কি মোবাইল কম্পিউটিং এর একটা পার্ট, তাই বলো তো? নর্মাল হাতের ঘড়িটা। স্যার ঘড়িতে তো স্যার এটা অ্যানালগও হইতে পারে বা ডিজিটাল। না সেটা হোক, কিন্তু ওটা আসলে একটা মোবাইল কম্পিউটিং এর পার্ট, একটা ছোট্ট একটা পার্ট। কারণ হচ্ছে দেখো, তুমি ওটা ইজিলি ক্যারি করতে পারো, এবং তোমার কম্পিটিশন যেটা টাইম তোমার দেখা যাচ্ছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি করতে থাকে, তাই না? তো ওইটার নেটওয়ার্ক মিন্স তোমার যখন তুমি কম্পিউটিং আদান প্রদান করবা কোনো ডেটা বা ইনফরমেশন, তখন সেটা কনসেপ্ট আলাদা। কিন্তু তুমি যদি চিন্তা করো একদম বেস কনসেপ্ট, তাহলে তোমার ঘড়িও কিন্তু একটা মোবাইল কম্পিউটিং এর পার্ট হইতে পারে, ঠিক আছে? যেহেতু সে কম্পিউটিং করতেছে আর তুমি সাথে সাথে তুমি মুভ করতেছো। তো আমি যদি আরেকটু সিম্পল এক্সাম্পল দিই, ধরো তোমার ঘড়িতে টেম্পারেচার দেখা যায়, তাই না? তাহলে অবশ্যই সেটা মোবাইল কম্পিউটিং এর পার্ট, কারণ ওই ঘড়িটা তোমার ও সেন্সর দিয়ে সেন্স করে তোমার কিন্তু টেম্পারেচার শো করছে, এমনি এমনি কিন্তু পাচ্ছ না তুমি। আর স্মার্ট ওয়াচ তো তা বাদই দিলাম, ওটার ভিতরে তো সবকিছু আছেই। আমি জাস্ট অ্যানালগের কথা বললে তো আমি অ্যানালগ দিয়ে বললাম আর কি। তাহলে অ্যানালগে যদি তোমার নর্মালি তোমার যদি টেম্পারেচারটাও সেখানে দেখায়, সেটা কিন্তু একটা ফ্যাক্ট, ঠিক আছে? সেটা অবশ্যই মোবাইল কম্পিউটিং এর একটা পার্ট হবে। তাহলে সবাই কি ক্লিয়ার এইখানে? যদি তোমাদের কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে করতে পারো, আমরা নেক্সট স্লাইডে যাব। আমরা হয়তো 5-6 মিনিট ক্লাস নেবো, নিয়ে শেষ করবো। একটু কুইক কোশ্চেন করো যে মোবাইল কম্পিউটিং সম্পর্কে আর কোনো প্রবলেম আছে কিনা। আমাদের আর 2-3টা কনসেপ্ট আছে, এই দুইটা আমরা শেষ করে আমরা আজকে ক্লাস শেষ করবো আর কি। স্যার আপনি ওয়াচের কথাটা বলেন, তা কিন্তু হ্যাঁ ঘড়ি কি হ্যাঁ, নেটওয়ার্কিং এর সাথে যুক্ত স্যার? না আমি তো তোমার বেস কনসেপ্ট বললাম আর কি, ঠিক আছে? যদি তোমার এখানে একটা সেন্সর থাকে, ওটা তো কম্পিউটিং করতেছে, তাই না? আমাদের কনসেপ্ট কি, যে কম্পিউটিং করবে এবং সেটা মোবিলিটি থাকবে, সেটা মোবাইল কম্পিউটিং, একদম বেস কনসেপ্ট। আমাদের কিন্তু ও, এই যে তোমরা কিন্তু ভুলে গেলে হবে না, আমরা কিন্তু দেখো সংজ্ঞা দিয়ে আসছে কিন্তু একেবারে লোয়ার স্কেল থেকে, দেখছো? মানুষ তখন ইন্টারনেট চিন্তা করেন নাই, তোমরা তখন ইন্টারনেটের যুগে এসে এই চিন্তা করতেছে, কিন্তু একেবারে প্রিভিয়াসে চলে যাও। আমি কিন্তু সংজ্ঞা এইভাবে শুরু করছি, দেখছো? যে মোবাইল আর কম্পিউটিং দেখো জাস্ট কি বলা হচ্ছে, যে একটা কম্পিউটার, একটা পোর্টেবল কম্পিউটার, ঠিক আছে? এখানে কিন্তু লেখা আছে পোর্টেবল কম্পিউটার, সামথিং যেটা পোর্টেবল কম্পিউটার, কোনো কিছু কম্পিউট করছে। এখন তোমার হাতের ঘড়িটা কি এটা কম্পিউটার না? ও তো তোমাকে টাইম কম্পিউট করে দেখাচ্ছে, তাই না? পোর্টেবিলিটি বলতে পারছি যে হ্যাঁ হ্যাঁ আমার সাথে রাইট। কমিউনিকেশনস হ্যাঁ, করছে। এখন এখন তুমি যদি এখন আধুনিক যুগে এসে বলো স্যার মোবাইল কম্পিউটিং এর পার্ট হবে কিনা, না সেটা আমরা বলতে পারি যে হবে না। আমি বলতেছি একদম বেস, একদম তুমি বেসিক লেভেলে চিন্তা করো, ঠিক আছে? জি স্যার, অ্যানালগ ক্লিয়ার। তো আসলে তখন তুমি মোবাইল কম্পিউটিং এর পার্ট বলতে, কারণ মোবাইল কম্পিউটিং বলতে এখন আমরা বুঝাই কি, একেবারে ক্লাউড কম্পিউটিং এ চলে গেছে আমরা। এখন তুমি তো একেবারে প্রিভিয়াস, মনে করো কিছুই না, সেই যদি একেবারে একদম প্রিভিয়াস স্টেজে চলে যাও, তখন তোমরা চিন্তা করতে পারো যে না আমার হাতের ঘড়িটাও একটা মোবাইল কম্পিউটিং একটা পার্ট হইতে পারে, ঠিক আছে? ওকে, সবার ক্লিয়ার এটা? এই কোশ্চেন করছে কিন্তু অনেকে, এই কোশ্চেন না করলে কিন্তু হ্যাঁ স্যার, আসলে বোঝানো ক্লিয়ার, কঠিন। ওকে, ক্লিয়ার। আচ্ছা দেখো এখন ওই তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে, তার মানে ওই যে অ্যানালগ থেকে ডিজিটাল, এটা আমাদের এখন ক্লিয়ার হবে। তো দেখো এখন বলা আছে মোবাইল কম্পিউটিং এর এই যে কিছু পার্ট আছে, যে প্রপার্টিজ আছে। কি প্রপার্টিজ? দেখো যে এনিহোয়ার এনি টাইম ইনফরমেশন। এখন এনি টাইম এনিহোয়ার ইনফরমেশন দিতে গেলে তো তোমার নেটওয়ার্ক লাগবে। এবার তুমি চলে আসো নেটওয়ার্কে, যে দিস ইজ আ জেনারিক ডেফিনেশন অফ উবিকুইটাস, তাই না? মানে উবিকুইটি যেটা আমরা বলি, উবিকুইটাস মানে তোমরা কম বেশি হয়তো জানো যে
আহ, এটা আমি একটু এক্সাম্পল যদি দিই, আহ, আচ্ছা এক্সাম্পলটা আমি একটু আগে এটা একটু শেষ করি। হোয়াট দ্য ইনফরমেশন ইজ অ্যাভেলেবল, আচ্ছা এটা একটু খেয়াল করো। এই উবিকুইশাস মানে কি? উবিকুইশাস কম্পিউটিং একটা টার্ম আর কি। তো ধরে নাও তুমি এখন ওই আলি এক্সপ্রেস তো অনেক অ্যাপ ইউজ করো তাই না, বা দারাজের কথা চিন্তা করো। তুমি দারাজে এখন ধরো একটা প্রোডাক্ট অর্ডার দিচ্ছ। এখন মানে আমরা যখন অর্ডার দিই, ভালো করে চিন্তা করো, আমরা যখন অর্ডার দিই তখন কি আমরা চিন্তা করি যে আসলে প্রোডাক্টটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কার কাছ থেকে আসবে, এত কি চিন্তা করি আমরা? নাকি নর্মালি আমি চিন্তা করি যে আমার এই ফোনে এখানে আছে, এই স্টোরে আছে, আমি জাস্ট অর্ডারটা দিয়ে দিলাম, আমার কাছে আমার বাসায় এসে পৌঁছায় দিয়ে যাবে? এরকম কোনো চিন্তা করি কিনা? মানে আমরা কি এত ডিটেলস চিন্তা করি? ধরো এই যে কিছু তোমার বাইরের কিছু প্রোডাক্ট আছে না, চায়না প্রোডাক্ট, তোমরা অর্ডার দাও। জি স্যার। আচ্ছা তোমরা কি চিন্তা করো না যে প্রোডাক্ট আসলে চায়নাতে আছে, চায়না থেকে আমাকে রিসিভ করতে হবে, আমাকে আমাকে কাস্টমে যাইতে হবে, আমার ওই চায়নার কাস্টমে যাইতে হবে, বর্ডার পার করতে হবে, তারপর আমার কাছে আসবে, এরকম কোনো কিছু চিন্তা করো কিনা? জি না না স্যার। স্যার, তাহলে টেকনিক ই ক্যালকুলেট করি। কমার্সের একটা কনসেপ্ট হচ্ছে উবিকুইশাস। হ্যাঁ, এটার মানে হচ্ছে তুমি যখন কোনো কিছু একটা অর্ডার দিবা, তখন ওই প্রোডাক্টটা আসলে কোথায় আছে, কিভাবে আছে, কোথা থেকে আসছে, কার মাধ্যমে আসছে, এটা তোমার জানার বিষয় না। তোমার কাছে মনে হবে আমার কাছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবল, আমি দেখতেছি যে এটা আমার মোবাইল অ্যাপ্লিকেশন বা ই কমার্স ওয়েবসাইটে অ্যাভেলেবল, দ্যাট মিন্স এটা আমার দেশে, আমার কাছে বা আমার খুব নিকটে অ্যাভেলেবল, আমি জাস্ট নাগালের অর্ডার ভিতরে স্যার। দিচ্ছি। না, বাংলাদেশের ভিতর না, ওইটাও বাদ দাও, বাংলাদেশের ভিতরে বাদ দাও। তুমি জাস্ট চিন্তা করতেছো এটা অ্যাভেলেবল আছে, আমি হাতে পেয়ে যাচ্ছি, দ্যাটস অল। তুমি কিন্তু আর অন্য কোনো কিছু চিন্তা করো না যে প্রোডাক্ট কোথা থেকে আসছে। তো এই উবিকুইশাসের কনসেপ্ট হচ্ছে যে ন্যাশনাল বাউন্ডারি বা ইন্টারন্যাশনাল বাউন্ডারি বা লোকাল বাউন্ডারি, তুমি যাই বলো না কেন, এই বাউন্ডারি গুলোকে ডিসঅ্যাপিয়ার করে দেওয়া। ঠিক আছে? এখানে তোমার কোনো কনসেপ্ট থাকবে না যে এর ভিতরে কোনো ব্যারিয়ার আছে। এখন দেখো তুমি যখন চায়না থেকে প্রোডাক্টটা অর্ডার দিচ্ছ, অ্যাকচুয়ালি কি হচ্ছে, সেই প্রোডাক্টটা ওইখান থেকে যে সেলার আছে, সেই সেলার চায়না থেকে তোমার ওই প্রোডাক্টটা প্যাকেজ করতেছে। প্যাকেজ করার পরে হয় সে এয়ারে অথবা কি তোমার জাহাজে, মানে হট এভার, এয়ার হোক বা ওয়াটার হোক, এই যে কোনো একটা মিডিয়ামে তোমার কাছে পাঠাচ্ছে। সেই প্রোডাক্টটা হয়তো তোমার বাংলাদেশ হওয়ার আগে হয়তো আরো কয়েকটা দেশ ঘুরে টুরে টুরে তারপরে কি বাংলাদেশে কাস্টমসে আসছে। তার আগের স্টেপ কিন্তু আরো পার করলাম, ওইটা কিন্তু চায়না কাস্টমস হয়ে ভেরিফাই হয়ে তারপরে কিন্তু আসছে, তারপর বাংলাদেশ কাস্টমসে আসছে, বাংলাদেশ কাস্টমস হয়ে তোমার সেটা হয়তো হয়তো সেন্ট্রাল ওয়্যার হাউসে যাচ্ছে, ধরো দারাজের, দারাজ সেটা তোমার কাছে লোকালি তোমার তোমার যে লোকাল অ্যাড্রেস আছে সেখানে পৌঁছায় দিচ্ছে। তাহলে এখানে কিন্তু 15-20টা স্টেপ আছে, অ্যাটলিস্ট 15-20টা ব্যারিয়ার কিন্তু আছে, 15-20টা বাউন্ডারি আছে, 15-20টা তোমার মনে করো যে মাঝখানে অনেকগুলো স্টেপ আছে, যেটা হয়তো আমরা দেখতেছি না। ঠিক আছে? তাহলে এই যে এনি টাইম এনি হোয়ার, এই ব্যারিয়ার কিন্তু তোমার সামনে থাকছে না। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো এবার ইনফরমেশনের কথা বলি। ধরো তুমি আজকে বাংলাদেশ থেকে একটা ওয়ার্ড ডকুমেন্ট টাইপ করে গেলে, এবার তুমি আজকে রাত্রি ফ্লাইটে উঠলে, কালকে পরশু বা কালকে বা 1 ঘন্টা বা 12 ঘন্টা বা 24 ঘন্টা ফ্লাইট সে তুমি আমেরিকায় পৌঁছাইলে, পৌঁছানোর পরে এখন তোমার ওই ডকুমেন্টসটা কি তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না? কিন্তু ডকুমেন্টসটা আসলে আছে কোথায় তুমি কি জানো যে ডকুমেন্টসটা আসলে আছে কোথায়? আছে তো কোন একটা ক্লাউডে। আর ক্লাউড মানে তার আকাশ না, মেঘ না, ক্লাউড মানেও তো ফিজিক্যাল কোনো ডিভাইস যেটা ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড, তুমি ইউজ করতেছো। সার্ভার সাইড এখন স্যার এটা। রাইট, সার্ভার সাইডও বিষয় না, বিষয় হচ্ছে একটা কম্পিউটার, এটা ডিভাইস, তাই না? সে ডিভাইসটা তো কোন একটা জায়গায় আছে, হয়তো মাইক্রোসফট যদি বলো ওই কোন এক সমুদ্রের নিচে ওখানে বসায় রাখছে ডেটা সেন্টার, তাই না? সেটা থেকে তো তুমি অ্যাক্সেস করছো, কিন্তু তোমার কাছে কি এত ব্যারিয়ার মনে হচ্ছে নাকি যে আসলে এই ডকুমেন্টসটা কোন জায়গায় আছে, আমার তো এটা কি ফাইন্ড আউট করতে হবে? বিষয়টা এরকম না। তোমার কাছে অ্যাভেলেবেল এনিহোয়ার, এনি টাইম, এনি এনি প্লেস, এনি টাইম, তাই না? এনি স্পেস। রাইট। তাহলে এই যে এনিহোয়ার এনি টাইম, এই ইনফরমেশনটাকে এনশিওর করার মানে কাজই হচ্ছে মোবাইল কম্পিউটিং এর কাজ। তাহলে এটা কি আমরা কি বুঝাইতে পারছি যে আসলে এনিহোয়ার এনি টাইম ইনফরমেশন জিনিসটা আসলে কি? কিন্তু এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে যেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু আসলে তো দেখার বিষয়। তুমি যখন ইমপ্লিমেন্ট করবা মোবাইল কম্পিউটিং, তোমার তো এই জিনিসগুলো তো তোমার ইমপ্লিমেন্ট করে আসতে হবে। কিন্তু অ্যাজ এ ইন্ড ইউজার সে কিন্তু বুঝতে পারবে না যে আসলে ব্যাক এন্ডে এত কাজ হচ্ছে, তাই না? সবাই কি ক্লিয়ার এটা? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আই থিংক ক্লিয়ার, যদি না হয় তাহলে আমরা বলবা। আরেকটা জিনিস দেখো যে ভার্চুয়াল হোম এনভায়রনমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি একটা এক্সাম্পল দিই, এখানে এক্সাম্পলটা লেখা আছে, আমি এক্সাম্পলটা দিলে তোমাদের বুঝতে পারবে। ধরো ভালো করে বোঝো, ধরো আমি তোমাদের ক্লাস নিয়ে আমার বাসায় যাবো, ভালো করে বোঝো, ধরো প্রচন্ড গরম এখন, তাই না? তো আমি বাসায় যে কি করবো, ফার্স্ট অফ অল আগে যেই হাউতাস করে আগে ফ্যানের বা এসি রিমোটটা ক্লিক করব। যে আগে আমার কি করতে হবে, আমার কমফোর্ট ফিল করাইতে হবে, দ্যাট মিন্স আমার রুমটাকে ঠান্ডা করতে হবে, তাই না? এটা করো কিনা? তাহলে এখন আমি বাসায় যে
আমাকে ফ্যানের সুইচটা অন করতে হবে। তার মানে কি আমার বাসায় যেয়ে কিন্তু অন করতে হবে। ভালো করে বুঝো, বাসায় যেয়ে কিন্তু অন করতে হবে। এখন যদি তুমি মনে করো যে না আমার বাসায় যে রুম ঠান্ডা হইতে 10 মিনিট লাগবে, আমার ফ্যানটা যদি আগে থেকে ওপেন করা থাকতো, তাই না? যে আমার বাসায় যদি কাউকে বলে দিতে পারতাম যে এই আমার বাসার সুইচটা, এই ফ্যানের সুইচটা একটু অন করে রাখো আর এসিটা একটু অন করে রাখো, তাহলে কত ইজি হতো, তাই না? তাহলে এই যে ভার্চুয়াল হোম এনভায়রনমেন্ট, এটা কিন্তু তুমি যদি কোনো রিমোট ভাবে অ্যাক্সেস করতে পারতে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যে না ঠিক আছে আমার বাসার এই যে এসির অ্যাক্সেস আমার এই অ্যাপ্লিকেশনে আছে, আমি জাস্ট এখান থেকে এখন 10 মিনিট লাগবে আমার বাসাতে, আমি সুইচটা অন করে দিলাম, এসিটা অন হয়ে গেল রুমের ভিতরে। তাহলে তুমি রুমে বসে জাস্ট একটা মানে রিমোটের একটা বাটন অন করলে তোমার এসিটা অন হতো। ঠিক সেই কাজটাই কিন্তু তুমি মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে জাস্ট অন করে দিলে, একটা সুইচ ক্লিক করলে তোমার এসিটা কিন্তু অন হয়ে গেল। তার মানে তুমি বাসায় ফিজিক্যালি অন সাইট থেকে যে কাজটা করতে পারতে, তুমি হয়তো তোমার বাসা থেকে 10 মিনিটের দূরত্বে আসো, সেখান থেকে তুমি সেই কাজটা করতে পারলে। তাহলে এটাকে আমরা বলি কি ভার্চুয়াল হোম এনভায়রনমেন্ট। আচ্ছা ঠিক আছে? ঠিক একইভাবে দেখো আমি তোমাদের এখন ক্লাস নিচ্ছি। এখন তোমাদের হয়তো অনেকের মনে হচ্ছে স্যার ক্লাস নিচ্ছে ক্লাসে, কিন্তু আমার কি মনে হচ্ছে আমি কিন্তু ক্লাসে পড়াচ্ছি। ভালো করে বুঝো, আমার মনে হচ্ছে কি আমি ক্লাসে কিন্তু পড়াচ্ছি, তোমরা আমার সামনে আসো, তাই না? এখন তোমাদের কি মনে হচ্ছে আমি জানি না, তোমাদের হয়তো একটু অতটা ভার্চুয়াল রিয়েলিটি এখানে এনশিওর করা সম্ভব হবে না, কিন্তু আমার কাছে কিন্তু 100%ই মনে হচ্ছে যে আমার সামনে আমি হাত পাও নাড়ায় কিন্তু ক্লাস নিচ্ছি। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি বা বুঝতে পারছি যে আমি তোমাদের সামনে আছি, ক্লাসরুমে আছি, তাই না? কিন্তু আসলে তো নাই। আসলে কিন্তু আমি বসে আছি ধরো আমার অফিসে বা আমার বাসায়, তুমি তোমার বাসায় বসে আছো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তোমরা সবাই আমার ক্লাসরুমে বসে আছো, আর তোমার কাছে মনে হচ্ছে যে আমি তোমাদের ক্লাসরুমে পড়াচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ভার্চুয়াল হোম এনভায়রনমেন্ট। তাহলে এখন এই ভার্চুয়াল হোম এনভায়রনমেন্ট আমাদের যদি এনশিওর করতে হয়, তাহলে আমার নেটওয়ার্ক দরকার। যেমন দেখো আমরা এখন নেটওয়ার্কে কানেক্টেড, ইন্টারনেটের মাধ্যমে একটা নেটওয়ার্কের মাধ্যমে আমরা কানেক্টেড, এবং একে অপরের সাথে আমরা কথা বলতেছি, এবং আমাদের কাছে মনে হচ্ছে আমরা ক্লাসরুমে বসে আছি এবং আমরা লেকচার শুনছি। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলি? ভার্চুয়াল হোম এনভায়রনমেন্ট। তাহলে এটা কিন্তু অবশ্যই এনশিওর করতে গেলে আমার কি লাগবে? একটা ফরেন নেটওয়ার্ক লাগবে, তাই না? একটা নেটওয়ার্ক লাগবে, যে নেটওয়ার্কে এখন ফরেন নেটওয়ার্ক কেন বলা হচ্ছে? ধর আমি এক নেটওয়ার্কে কানেক্টেড, তুমি এক নেটওয়ার্কে কানেক্টেড, তাই না? সবাই সবাই আলাদা আলাদা নেটওয়ার্কে কানেক্টেড, কিন্তু আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারছি যেখানে আসলে সবাই সবার সাথে কানেক্টেড ইন এনি নেটওয়ার্ক, ইউজিং এনি কাইন্ড অফ নেটওয়ার্ক। কোনো ডিপেন্ডেন্সি নাই কিন্তু। ঠিক আছে? যে আমার ওই নেটওয়ার্ক ছাড়া হবে না, এরকম কোনো ডিপেন্ডেন্সি নাই। তাহলে এটা এখানে বলা হচ্ছে যে ভার্চুয়াল হোম এনভায়রনমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান এনভায়রনমেন্ট ইন এ ফরেন নেটওয়ার্ক সাচ দ্যাট দ্য মোবাইল ইউজার্স ক্যান এক্সপিরিয়েন্স দ্য সেম কম্পিউটিং এক্সপিরিয়েন্স, দেখছো, সেম কম্পিউটিং এক্সপিরিয়েন্স অ্যাজ দে হ্যাভ ইন দেয়ার হোম অর কর্পোরেট কম্পিউটিং এনভায়রনমেন্ট। তার মানে তুমি বাসায় বা কোনো একটা কাজের ডেস্কে বসে বা কর্পোরেট ডেস্কে বসে তুমি ঠিক যে এক্সপিরিয়েন্সটা পাইতে, ঠিক সেটাই তুমি এনশিওর করতে হবে। সেটাকে আমরা বলতেছি ভার্চুয়াল হোম এনভায়রনমেন্ট। ঠিক আছে? তার মানে বাসা থেকে তুমি ওয়ার্ডে ডকুমেন্টস লিখে নিয়ে গেলে, ঠিক যে এনভায়রনমেন্টে তুমি লিখে নিয়ে গেছো, তুমি যদি অন্য জায়গায় ওপেন করো ঠিক সে সেম এনভায়রনমেন্টে তুমি পাবা। এটাকে আমরা বলতেছি কি? ভার্চুয়াল হোম এনভায়রনমেন্ট। তাই এখানে বলা আছে ফর এক্সাম্পল ওয়ান শুড লাইক টু পুট ওয়ান রুম হিটার অন হোয়েন ওয়ান ইজ অ্যাবাউট কি 15 মিনিটস অ্যাওয়ে ফ্রম হোম, তাই না? তাহলে রিমোট অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ভার্চুয়াল হোম এনভায়রনমেন্টের মাধ্যমে সে কি করতে পারলো? তার রুমের হিটারটা অন করে দিতে পারলো। ওকে, আচ্ছা দেখো আর তিনটা টার্ম আছে, এই তিনটা টার্ম তোমাদের আমি একটু দিয়ে দিচ্ছি বাসার কাজ, আর আমরা আপাতত আজকে আর পড়বো না। একটু খেয়াল করো, নমেডিক, এর নমেডিক মানে কিন্তু আছে। নমেডিক মানে কি কেউ বলতে পারবা? এর এর স্পেসিফিক মিনিং? আচ্ছা সার্চ করলে করো, অনেকে দেখলাম ক্লিকের আওয়াজ পড়ছে, পড়ুক, সমস্যা নাই। নমেডিক মানে কি বলো, বলো তো, যাযাবর মেবি, দেখো তো। তোমাদের এই তিনটা টার্ম আমরা একটু বলবো। আরেকটা আছে পারভেসিভ কম্পিউটিং, আর একটা আছে উবিকুইটাস কম্পিউটিং। তো আমরা উবিকুইটাস নিয়ে অলরেডি বলছি, উবিকুইটাসটা আমরা ডেসক্রাইব করছি। তো আচ্ছা দেখি আমি একটু যাযাবর বলেই দিই। হ্যাঁ, যাযাবর যাযাবর। আচ্ছা যাযাবর মানে কি তাই বলো তো আগে, যাযাবর কাদের বলা হয়? যাযাবর মানে যারা হচ্ছে কি স্বাধীন প্রাণী, এদিক ওদিক ঘুরে বেড়ায়, যেমন জিপসিস। কি জিনিস? এদিক ওদিকে ঘুরে বেড়ায়, যেরকম বেদের আসার, ওদের তো কোনো আচ্ছা নির্দিষ্ট তা যাদের স্থান নেই। নির্দিষ্ট আবাসস্থল নাই। আচ্ছা, মানে এই জায়গার একটু কনসেপ্টটা বুঝতে হবে। ঠিক আছে, আবাসস্থল নাই, আমরা যাযাবর বলি, তাই না? আচ্ছা যাযাবরদের কোনো যায় আসে তাই বলো তো? আমি আজকে খুলনায় থাকি, কালকে আমি দৌলতপুর যাই, পরের দিন যশোরে যাই, ওদের কি কোনো যায় আসে কিনা? জি ওরা না। যেখানে পায় সেখানেই থাকে, তাই তো? ওদের কি কোনো প্রবলেম হয়? মানে যাযাবরের কনসেপ্টটা কি? যাযাবরের কনসেপ্ট হচ্ছে তুমি যেখানেই যাও না কেন, ইউ হ্যাভ অ্যাডাপ্টেশন নাথিং, স্যার, কোনো প্রবলেম অ্যাডাপ্টেশন। নাই। হ্যাঁ, তাহলে এইখানে দেখো
মানে যাযাবর মিন্স হচ্ছে নমেডিক কম্পিউটিং মিন্স হচ্ছে তুমি যে এনভায়রনমেন্টে যাও না কেন তোমার কাছে আগের মনে হবে যে তুমি ওই একই জায়গায় আছো, তোমার কাছে কোনো প্রবলেম ফেস হবে না, তোমার কাছে কোনো প্রবলেমেটিক মনে হবে না। ঠিক আছে, তাহলে এখানে তাই বলা হচ্ছে দেখো যে কম্পিউটিং এনভায়রনমেন্ট ইজ এ নমেডিক এন্ড মুভস অ্যালং উইথ দ্য মোবাইল ইউজার। তার মানে তুমি দেখো এখন দেখো আমি এই যে ধরো আমার ফোনে এখন ধরো আমি একটা ব্রাউজ করতেছি, ভালো করে বোঝো, এখন আমি ব্রাউজ করতেছি, ধরো বসে আছি এখন ধরো যশোরে, একটু পরে আমি চলে আসলাম ঢাকায়। তো ঢাকায় ব্রাউজ করলে কি আমার এখন কি ব্রাউজিং স্পিড কমে যাবে নাকি বেড়ে যাবে? বা আমার কি কোনো পারফরমেন্স বা কোনো অ্যাপ্লিকেশনে কি কোনো প্রবলেম হবে? নিশ্চয়ই হবে কিনা না। তার মানে এই যে নমেডিক কনসেপ্টটা কি বোঝা গেছে? তাহলে যাযাবররা ধরো এক প্লেস থেকে আরেক প্লেসে চলে যায় কিন্তু তাদের আসলে আলটিমেটলি কোনো প্রবলেম হয় না, তাদের কাছে মনে হয় এটাও আমার পাশে বসার জায়গা, আগে যা ছিল এটাও সেই সেম, তাই না? এই জন্য বলা হচ্ছে যে নমেডিক কম্পিউটিং মিন্স তুমি যেখানেই যাও না কেন তোমার এনভায়রনমেন্ট কম্পিউটিং এনভায়রনমেন্টে কোনো পরিবর্তন হবে না, তার মানে ওদের লাইফস্টাইলে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাই এখানে বলা হচ্ছে দিস ইজ ট্রু ফর বোথ লোকাল এন্ড রিমোট সার্ভিসেস, মানে তুমি সে লোকালে থাকো আর রিমোটে থাকো আর যে প্লেসে থাকো না কেন তোমার এনভায়রনমেন্টিং কম্পিউটিং এনভায়রনমেন্টে কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার সবার এটা নমেডিক কম্পিউটিং কি জিনিস? জি স্যার। ওকে, আচ্ছা পারভেসিভ মিনিংটা আমার একটু বলো তো, পারভেসিভ মানে কি? আগে আগে ইয়ে করো, সার্চ দাও, পারভেসিভ মানে কি বলো, এটা মিনিং দেখে কে বের করতে পারে? পরিব্যাপ্ত বা ব্যাপকতা মানে প্রশস্ততা আর কি স্যার। আচ্ছা ব্যাপকতা বোঝায়, পারভেসিভ মানে হচ্ছে ব্যাপকতা। আচ্ছা ব্যাপকতা মানে কি বোঝায়? ম্যাসিভ, তাই না? আমরা বলি ম্যাসিভ। জি স্যার। আচ্ছা পারভেসিভ কম্পিউটিং এর এই কনসেপ্ট একটু আলাদা, একটু খেয়াল করো, একেবারে ডিরেক্টলি তুমি ওই অর্থ দিয়ে এটাকে ডিফাইন করতে পারবা না। বলা আছে কম্পিউটিং এনভায়রনমেন্ট হুইচ ইজ পারভেসিভ ইন নেচার এন্ড ক্যান বি মেড অ্যাভেলেবল ইন এনি এনভায়রনমেন্ট। মানে ধরো তোমার একটা মোবাইল কম্পিউটিং এর বিষয় আমি যেটা যেটা একটু আগে বললাম যে ব্যাপক একটা বিষয়, তাই না? ধরো এখন এই যে আমি জাস্ট মোবাইলের ডেটার একটা বাটন ক্লিক করতেছি আর সাথে সাথে আমি নেটওয়ার্ক অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। আসলে তুমি যদি এর ব্যাক এন্ডে যাও এর অনেক কিছু আছে, অনেক ব্যাপকতা আছে ফর এক্সাম্পল, তাই না? এটা দিয়ে এটাকে ডিফাইন করা যায়, বোঝানো যায়। তার মানে এই যে আমি তোমার একটা প্রোডাক্ট নিয়ে যে এক্সাম্পল দিলাম যে অনেকগুলো স্টেপ পার হয়ে তুমি হাতে প্রোডাক্ট পাচ্ছ কিন্তু তোমার কাছে মনে হলো এই তো আমি অর্ডার দিলাম আমার ওইখান থেকে প্রোডাক্টটা দিয়ে দিল, বিষয়টা এরকম। তো এইখানে পারভেসিভ কম্পিউটিং বলা হচ্ছে যে এটা একটা এনভায়রনমেন্ট ঠিক আছে কিন্তু ইন নেচার পারভেসিভ, ইন নেচার মানে বিল্ট ইন নেচার হচ্ছে এটা, কিন্তু তোমাকে এটা এমন ভাবে অ্যাভেলেবেল করতে হবে, এমন ভাবে সহজলভ্য করতে হবে যে এর ব্যাকএন্ডে কি আছে সেটা তোমার জানার বিষয় না, কিন্তু এটা সহজলভ্য হবে, ইজি টু অ্যাক্সেস হবে, অ্যাভেলেবেল হবে এনি প্লেস এনি এনভায়রনমেন্ট। তোমরা কি বুঝতে পারছো? ধরো এখন তুমি বললে যে স্যার আমি তো একটা বিশাল ডেটা সেন্টার বানাইছি, সেই ডেটা সেন্টারে ডেটা মনে করো যে তোমার ঢাকাতে আছে কিন্তু এখনো ইউএস এর লোক কেউ ইউজ করতে পারবে না, বা বাংলাদেশে যারা ছিল তারা এখন আর ইউএসএ তে যারা শিপমেন্ট করছে বা যারা মাইগ্রেশন হয়েছে তারা ইউজ করতে পারবে না, বা যারা ভিজিটে গেছে তারা ইউজ করতে পারবে না। তো বিষয়টা এরকম না, তোমার ডেটা সেন্টার বা তোমার একটা মোবাইল কম্পিউটিং এর একটা বিশাল ব্যাপকতা থাকতে পারে কিন্তু তোমাকে ওটা এমন ভাবে অ্যাপ্লিকেশন লেভেল এনশিওর করতে হবে, অ্যাভেলেবিলিটি এনশিওর করতে হবে যাতে তোমার অ্যানি এনভায়রনমেন্টে এটা কি হয়, ইজি টু অ্যাক্সেস হয়। ঠিক আছে, তো এটা অনেকভাবে ডিফাইন করা যায়, আমি একটা এক্সাম্পল দিলাম, এখানে তোমরা আরো অনেক এক্সাম্পল দিতে পারো। তো পারভেসিভ মিন্স হচ্ছে যে এর ব্যাপকতা থাকবে ইন নেচার, ডেফিনেটলি অবশ্যই ব্যাপকতা আছে, এর তো মনে করো যে হিউজ একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু তোমার কাছে এটা এমন ভাবে রিপ্রেজেন্ট করতে হবে ইউজার ইন্ডে যেটা আসলে এনি প্লেস এনি টাইম এনি এনভায়রনমেন্ট অ্যাক্সেসিবল হবে, অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে না স্যার আপনার যদি ইউজ করতে হয় তাহলে পুরো ডেটা সেন্টার আপনার এস্টাবলিশ করতে হবে, তাই না? তাহলে তো সেটা তোমার ওই মোবাইল কম্পিউটিং এর পার্ট হলো না। কথা বুঝতে পারছো? এখন যদি তুমি বলো যে মাইক্রোসফটে তুমি বা গুগলের ধরো ডক্স ইউজ করছো, এখন গুগলের এই ডক্স যদি এখন ইউজ করতে, এখন তোমাকে যদি গুগল বলে যে না আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে এটা তোমাকে এখন ইনস্টল করতে হবে, পুরো জিনিসটাকে তোমার এখন ইনস্টল করে তোমার ইউজ করতে হবে, তাহলে কি সেটা সম্ভব? সম্ভব না। তাহলে এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা তারপর দেখো উবিকুইটাসটা আমি অলরেডি বলছি যে একটা ডিসঅ্যাপিয়ারিং এভরি প্লেস মানে নোবডি উইল নোটিস ইটস প্রিসেন্স। এই যে আমি বললাম যে তোমার ওই যে চায়না থেকে তুমি প্রোডাক্টটা অর্ডার করলে এখানে কিন্তু একটা ডিসঅ্যাপিয়ারিং ব্যাপার আছে, যে তুমি চায়না থেকে অর্ডার করো না, তোমার মনে হচ্ছে তুমি বাড়ির পাশে থেকে অর্ডার করছো, তোমার কাছে ওটা অ্যাভেলেবেল হয়ে গেছে, ডিসঅ্যাপিয়ারিং বিষয়, তোমার কাছে কোনো অ্যাপিয়ারেন্স নাই, এটা তোমার কাছে ট্রান্সপারেন্ট যে আমি প্রোডাক্টটা এখানে ছিল এখান থেকে অর্ডার করলাম আমার কাছে চলে আসছে, কিন্তু আসলে এটা না, এটা আসলে অনেকগুলো ব্যারিয়ার ছিল, অনেকগুলো স্টেজ ছিল যেটা তোমার কাছে ডিসঅ্যাপিয়ার করা হয়েছে, তোমার কাছে ওটা অ্যাপিয়ারেন্স করা হয় না। যদি তুমি অ্যাপিয়ারেন্স করা হইতো তাহলে তুমি জীবনে অর্ডার করতে না, যদি তোমাকে বলা হতো না তোমার চায়নায় গিয়েই প্রোডাক্টটা নিয়ে আসতে হবে তাহলে কি তুমি যাইতে? ওই ধরো তুমি প্রোডাক্টটা পাচ্ছ $15, তোমার যদি চায়নায় যে প্রোডাক্টটা আনতে হয় তুমি কি যাবা?
কেউ যাবে না, আমি নিজেও যাবো না, তুমিও যাবো না, তাই না? তাহলে এই যে ডিসঅ্যাপিয়ারিং এর বিষয়টা এনশিওর করতে হবে। তার মানে এখানে অনেকগুলো বিষয় থাকবে, অনেকগুলো ব্যারিয়ার থাকবে, যেটা তোমার কাছে মনে হবে ডিসঅ্যাপিয়ার, যে না আমি ন্যাশনাল বাউন্ডারি না, আমার লোকাল বাউন্ডারি না, আবার ইন্টারন্যাশনাল বাউন্ডারিও না, সবকিছু আমার কাছে একই বাউন্ডারি মনে হবে, একটা সিম্পল একটা স্টেট মনে হবে। ঠিক আছে, তাই এখানে বলা আছে যে ডিসঅ্যাপিয়ারিং নোবডি উইল নোটিস ইটস প্রিসেন্স এভরি প্লেস কম্পিউটিং এনভায়রনমেন্ট। ঠিক আছে, এভরি প্লেসে তোমাকে কম্পিউটিং এনভায়রনমেন্ট এনশিওর করতে হবে, কোথায় আছে কোন জায়গায় আছে উই ডোন্ট নো। তাহলে ইউজার উইল বি এবল টু ইউজ বোথ লোকাল এন্ড রিমোট সার্ভিসেস। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরো তুমি ফেসবুক ইউজ করছো, এখন তোমার সমস্ত ডেটা, ধরো আমার সমস্ত ডেটা আসলে যে কোন জায়গায় আছে আমি নিজেও তো জানি না, তো ফেসবুক অথরিটি জানে যে অ্যাকচুয়ালি বাংলাদেশের এই ইউজারের জন্য এই ডেটাটা আসলে তাদের কোন ডেটা সেন্টারে আছে, তাই না? আমার কাছে কিন্তু কোনো কিছু না, আমি জাস্ট লগ ইন দিচ্ছি, আমার অ্যাপটা ওপেন করতেছি, আমি দেখতেছি যে আমার সেই 20 বছর আগের ডেটাও এখানে অ্যাভেলেবেল আছে। আমার কাছে কিন্তু ডিসঅ্যাপিয়ারিং, আমার কাছে কিন্তু জানি না আসলে ডেটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কোন দেশের থেকে আসছে, কোন ট্রাফিক হয়ে আসছে, কোন নেটওয়ার্ক হয়ে আসছে। তাহলে এই সমস্ত কিছু কিন্তু আমার কাছে কি ডিসঅ্যাপিয়ার। ক্লিয়ার? তাহলে এই তিনটা কনসেপ্ট কি সবার কাছে ক্লিয়ার? তাহলে এই তিনটা কনসেপ্ট কিন্তু মোবাইল কম্পিউটিং এর একটা পার্ট, এই তিনটা ফিচার কিন্তু এনশিওর করতে হবে। আরো দুইটা আছে, এই দুইটা পরে আমরা শেষ করব। একটা গ্লোবাল সার্ভিস পোর্টেবিলিটি, এটা অলরেডি আমি এক্সপ্লেইন করে ফেলছি। যেমন এই ফেসবুক দিয়ে যদি তুমি চিন্তা করো যে তুমি একটা অ্যাপ্লিকেশন বানাইলে, বললে যে ঠিক আছে এটা মোবাইল কম্পিউটিং ফিচার, ইন কেস অফ ব্রড ব্রড চিন্তা ভাবনা, এখন সেটা যদি গ্লোবাল পোর্টেবিলিটি না হয় তাহলে সেটা তুমি কি মোবাইল কম্পিউটিং এর বড়ভাবে তুমি পার্ট বলতে পারবে না। মানে তুমি একটা সার্ভিস এনশিওর করলে এবং বললে যে এটা ওপেন ফর অল, কিন্তু আমি যখনই দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশ বাউন্ডারি পার করে সাপোজ ইন্ডিয়াতে চলে গেলাম, তখন আমি সার্ভিস পাইলাম না, তাহলে সেটা কি হবে? গ্লোবাল সার্ভিস পোর্টেবিলিটি হবে না। ঠিক আছে, তাহলে তোমাকে এনশিওর করতে হবে যে আমার গ্লোবাল পোর্টেবিলিটি যেন থাকে। ঠিক আছে, এখন এটা তোমার ডিপেন্ড করে বেসড অন অ্যাপ্লিকেশন। এখন তোমার মোবাইল কম্পিউটিং তুমি যদি বলো যে আমার গ্লোবাল সার্ভিস সেখানে থাকবে, তাহলে সেখানে তোমার এনশিওর করতে হবে। আর ওয়ারেবল কম্পিউটার সেটা আমরা মোটামুটি জানি, যে তোমরা এখন ওই যে স্মার্ট ওয়াচ পড়তেছো, তারপর তোমার ওই যে আমরা এখন চশমা পাচ্ছি, তাই না? গ্লাস, মেটা তো অলরেডি গ্লাস তোমরা কেউ ইউজ করো কিনা আমি জানি না, আমাদের দেশে অতটা অ্যাভেলেবেল না। তো এই যে ওয়ারেবল কম্পিউটার্স গুলো কিন্তু আমরা মোটামুটি কম বেশি বিভিন্ন হলিউড মুভিতে বেশি দেখছি বেশিরভাগই, কিন্তু এগুলো আসলে বাস্তব এখন, তাই না? তো ওয়ারেবল কম্পিউটার্সটা আমাদের কিন্তু একটা ফ্যাক্ট মোবাইল কম্পিউটিং এর একটা পার্ট হিসেবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মোবাইল কম্পিউটিং এর জন্য এনশিওর করা জরুরি, এবং এই পাঁচটা বৈশিষ্ট্য আমাদের থাকা কিন্তু জরুরি। তো ওকে, এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে নিতে পারি, আর নাহলে আমরা ক্লাস শেষ করবো। নেক্সট দিন হচ্ছে আমরা মোবাইল কম্পিউটিং ফাংশন নিয়ে পড়বো, এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আর কি। ঠিক আছে, যে অ্যাসাইনমেন্ট তোমাদের একটা ক্লাস টেস্ট হিসেবে কাউন্ট হবে। এখন বলো, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কনফিউশন থাকে, বলতে পারো। স্যার, গ্লোবাল সার্ভিস পোর্টেবিলিটি এইটা অনেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয় না? ধরেন যে অ্যাপ্লিকেশনস গুলো না, আমার সে তো আমি বললাম, তোমার যদি তুমি ডিফাইন করো তাহলে তোমাকে করতে হবে, না করলে না। ওইটা, ঠিক তার আছে, মানে এটা কি হচ্ছে কি কান্ট্রি ওয়াইজ ওরা রেস্ট্রিক্ট করে দেয় যে এইগুলো তুমি ইউজ করতে পারবে, এইগুলো ইউজ করতে পারবে না আমার হ্যাঁ কান্ট্রিতে? সে তো প্রোভাইডার, সে তো প্রোভাইডারের উপর ডিপেন্ড করে, সে কান্ট্রির পলিসি, কান্ট্রির রুলস, তাই না? গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্ট রুলস, তার উপর ডিপেন্ড গ্লোবাল করে হবে। থ্যাংক ইউ আর স্যার। কোনো কিছু জি কোশ্চেন না থাকলে স্যার, করো। জি না স্যার। আচ্ছা, আগেই আর জাস্ট আমি শেষ করি, সেটা হচ্ছে আমি আগেই বলছিলাম যে কোর্সটা একটু বোরিং হবে, থিওরিটিক্যাল টাইপের। তো তোমরা যারা ক্লাসে একেবারে আসছো না তারাও কিন্তু লুজার হবে একেবারে। আমি যে এই যে জিনিসগুলো বোঝাই দিচ্ছি, অনেস্টলি তোমরা এই জিনিসগুলো কিন্তু সার্চ টার্চ করে একটু বোঝা কঠিন হবে। আর আমাদের কিন্তু এই কোর্সের বেশ কিছু জিনিস কিন্তু নিজের থেকে লিখতে হবে, একেবারে স্লাইডে যা হুবহু কন্টেন্ট আছে সেগুলো লিখলে খুব ভালো মার্কস কিন্তু পাওয়া যাবে না। অথবা আমি যখন লেকচার গুলো বলছি, ধরো এই দেখো 7টা স্লাইড পড়ালাম, অলমোস্ট 1 ঘন্টা প্লাস। তো এই 1 ঘন্টা প্লাসে কিন্তু অনেকগুলো কথা বলা হয়েছে, অনেকগুলো এক্সাম্পল টানা হয়েছে তোমাদেরকে মানে বোঝানোর জন্য। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। এই জন্য ক্লাসটা আমরা হয়তো সপ্তাহে একটা করলে আমাদের জন্য এনাফ, আমি বারবার বলতেছি, কিন্তু তোমরা একটু থাকার চেষ্টা করবা ক্লাসে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা জয়েন করব। আর কালকের ক্লাসটা আমাকে একটু জানাবা, যদি যাওয়া লাগে তাহলে একটু ইয়ে করো আর কি, আমাকে জানাবে। আর তোমাদেরকে আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি, আমি আহ, তোমাদের একটা সিআর ব্যাচ ছিল না, একটা গ্রুপ ছিল না সাইফুল, তোমাদের 6 সেমিস্টারে মনে হয় 3 জন সিআরই কি আছো নাকি, নাকি চেঞ্জ হয়েছে? হোয়াটসঅ্যাপে একটা ছিল স্যার, চেঞ্জ আচ্ছা তাহলে, হয়েছে স্যার। আচ্ছা তাহলে তোমরা একটা গ্রুপ করে আমাকে জাস্ট একটু একটু কানেক্ট করায় না, আমি স্লাইডটা একটু আপ করে দিই, অথবা আমি শুধু সাইফুলকে দিয়ে দিই, তাই না? ওইটা দিয়ে দিলেই তো আই থিঙ্ক। সাইফুলকে দিয়ে দিলে স্যার গ্রুপে আশা করি পেয়ে যাবে সবাই। আচ্ছা আমি এখনই দিয়ে দিচ্ছি, তোমরা এটা মোটামুটি সবাই একটু নিয়ে নিও। আর নেক্সট দিন যদি ক্লাসে ক্লাস করতেই হয়, তাহলে অবশ্যই তোমরা মোবাইল ফোনে এটা এই পিডিএফটা অন্তত নিয়ে আসানোর চেষ্টা করবা, তা তা না হলে কিন্তু আসলে কঠিন আমার জন্য ক্লাস নেওয়া। আমি কি পড়াবো বল, আমি তো দেখে দেখে পড়ালাম, তুমি
বুঝলে না, তাহলে তো সমস্যা। লিস্ট যদি এটা থাকে তাহলে আমি তাও দেখা যাচ্ছে পড়াইতে পারবো। তোমরা ফোনে ওপেন করলে আমি আমার ফোনে ওপেন করে অন্তত পড়ানোর চেষ্টা করলাম আর কি। ঠিক আছে, তো জি এই স্যার। আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ ভালো আসসালামু দেখো আলাইকুম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওকে।